তো যাই হোক, সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রস্তুতি পর্বে ইংরেজি প্রিলিমিনারি এবং সাহিত্য ক্লাসে। আমি মো হাসান স্যার। তো আশা করি আমরা ভালো আছি। আজকে আমরা দেখে নেব শেক্সপিয়র থেকে। আমরা এর আগে একটা অংশ দেখেছি, তাদের যত ট্র্যাজেডি গুলো ছিল একদম থরের ভিতরে সেই ডায়লগগুলো আমরা দেখেছি, ক্যারেক্টার দেখেছি। আজকে চলে যাব তার সেকেন্ড পার্ট, দ্যাটস মিন অন্যান্য যে অংশগুলো সেখান থেকে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে ডায়লগ থেকে, ক্যারেক্টার থেকে, এই বিষয়গুলো আমরা আজকে দেখে নেব। আমাকে কেউ একটু জানান যে দেখা এবং শোনা ক্লিয়ার আছে কিনা, একজন একটু জানান। দেখা এবং স্যার শুনতে পাচ্ছি এবং ভালো লাগছে। গুড। হ্যাঁ, শোনা যাচ্ছে? জি স্যার শুনতে পাচ্ছি। গুড গুড, থ্যাংক ইউ। তো আমরা সেই থরের ভিতরে দেখে নেব। তো আমরা দেখে নেব, থ্যাংক ইউ। আজকে আমরা দেখে নেব শেক্সপিয়রের জীবনের শেষ কি সৃষ্টিকর্ম ছিল, শুধু তাই নয়, আজকে আমরা ক্লাসে দেখে নেব শেক্সপিয়রের জীবনের শ্রেষ্ঠ সৃষ্টিকর্ম কি ছিল, শুধু তাই নয়, আজকে আমরা দেখে নেব শেক্সপিয়রের জীবনের শেষ কি ডায়লগ ছিল, শুধু তাই নয়, কোন ডায়লগের ভিতর দিয়ে আমরা শেক্সপিয়রকে খুঁজে পাই, গোটা বিষয়টা আমরা আজকে দেখে নেব। তো চলুন আমরা চলে আসি। ধরুন প্রশ্ন হলো, হোল ওয়ার্ল্ড ইজ দ্য স্টেজ, এভরি ম্যান এন্ড উম্যান অ্যাট্রাক্ট ইজ দ্য স্টেজ। সারা বিশ্ব হচ্ছে রঙ্গশালা, প্রতিটা নরনারী এই রঙ্গমঞ্চের অভিনেতা অভিনেত্রী। কে বলেছে এবং কোন প্রেক্ষাপট থেকে নেওয়া হয়েছে, অথবা বা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অথবা ধরুন প্রশ্ন আসলো, হু ইজ দ্য লাভার অফ রোজালিন্ড, রোজালিন্ডের লাভারের নাম কি? অথবা ধরুন প্রশ্ন আসলো, হু ওয়াজ ক্রেজি ফর অরল্যান্ডো, অরল্যান্ডোর প্রতি পাগল কে ছিল? আমি এতক্ষণ যে প্রশ্নগুলো করছি না, প্রত্যেকটি পিএসসির কোশ্চেন, এবং আমরা নিশ্চয় ভাবতেছি কি হতে পারে, তাই না? আর ভাবতে হবে না, আমি তো আছি, শিখতে লাগবে মাত্র 5 সেকেন্ড, কেমন? তো চলুন আমরা সরাসরি চলে আসি শেক্সপিয়র অমর যে সৃষ্টিকর্ম, তার ভিতর থেকে কিভাবে পরীক্ষার প্রশ্ন চলে আসবে। একটু খেয়াল করুন, একটা ছেলে ছিল, নাম ছিল তার অরল্যান্ডো। নাম কি বললাম? অরল্যান্ডো। হঠাৎ করে রোজালিন্ড নামক এক মেয়ে তাকে দেখেই প্রথম দর্শনেই প্রেমে পড়ে গেছে, যাকে বলা হয় লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দর্শনে প্রেম। প্রেম তোমরা বুঝি নাকি? প্রেম তো বুঝি নাকি? প্রেম কি বুঝিনি, আজ কি হলো রে আমার। আর সাহিত্য বুঝবো, প্রেম বুঝবো না, তা কি করে হয়, কেমন? তো যাক, ছেলেটার নাম কি বললাম একটু লিখে নিই। নাম হচ্ছে তার অরল্যান্ডো, ও আর এল এ এন ডি, অরল্যান্ডো। আর মেয়েটার নাম হচ্ছে রোজালিন্ড, আর ও এস এ এল আই এন ডি, রোজালিন্ড। মানে এত প্রেম, রিয়েল প্রেম যা বলতে যা বোঝায়, সত্যিকার প্রেম বলতে যা বোঝায়। হ্যাঁ, প্রেমের কিন্তু ধরন আছে, রিয়েল লাভ এক জিনিস আর ফেক লাভ কিন্তু আরেক জিনিস। হ্যাঁ, রিয়েল লাভ বলতে যা বোঝায়, প্রেম নিয়ে আরো কথা বলবো। তো তাহলে ভিতরে কিছু না দিব প্লাস, হ্যাঁ, যাতে বুঝতে সুবিধা হয়। কিন্তু একটু করেই দেখবো প্লাস কেমনে কি বলেন তো? মাইনাস হয় নাকি স্যার? মাইনাস হবে না, মাইনাস হয় কিন্তু এরা হবে না, এরা হবে না, কেমন? যাই হোক, এবার রিয়েল লাভ বলতে যা বোঝায়, কিন্তু এদের পরিবার মেনে নিচ্ছে না। দুটা পরিবার, দুই মেরুর মেনে নিচ্ছে না, বাধা দিচ্ছে। যতই বাধা আসুক, সত্যিকার ভালোবাসা থাকে, কোনো বাধাকে কি মানতে পারে না? বরং প্রেম তখনই জমে যখন বাধা আসে। বাধা না আসলে কিন্তু প্রেম জমে না। ওই যে বলছি না, মেয়েটা প্রেমে পড়ে গেছে, এখন বাবা দেখে কিনা আম্মা দেখে কিনা লুকে লুকে ফোনে কথা বলতেছে, শুধু তারা বাড়ির বাইরে গিয়ে কথা বলতেছে। তো এই যে বাধা কিন্তু প্রেম জমে না। এত বাধা, কিন্তু কোনো বাধাই তাদের প্রেমের কাছে আটকাতে পারেনি। ঠিক তখন এতটাই দুজনকে ভালোবেসে ফেলেছে, সেই দুইটা পরিবারকে বিদায় জানিয়ে, এই চল এই ফাগুনি পূর্ণিমাতে চল পালিয়ে যায়। চলে গেছে পালিয়ে। পালানোর পরে, বাড়ি থেকে যাওয়ার পরে তারা হঠাৎ করে এক লোকালয়ের মধ্যে চলে গেছে, মানুষে পরিপূর্ণ। হঠাৎ করে মানুষের এত জনাকীর্ণতা হারিয়ে ফেলেছে দুজনকে, হয় না? ধরেন যে আপনি যে হাট বাজারে যান, হয়তো হারিয়ে গেলেন, হ্যাঁ, লোকারণ্য হারিয়ে গেছে। এখন হারিয়ে দুজন দুজনকে চলে গেছে, কেউ কাউকে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। আর তখন তো তার এখনকার যুগ না যে ফোন করলাম, হ্যালো তুমি কই আছো, পার্কের মধ্যে চলে আসো। তখন কিন্তু এখনকার যুগ না, হারিয়ে ফেলেছে, কিন্তু ভিতরে ঠিকই দুজন দুজনকে খুঁজে যাচ্ছে, ভালোবেসে যাচ্ছে। ঠিক তখন আমরা দেখি, ওই যে আমরা দেখছি না বাংলা সিনেমায়, হঠাৎ করে ছেলেটা মেয়েটা হারিয়ে ফেলেছে, যোগাযোগের কোনো মাধ্যম নাই। তখন হঠাৎ করে ছেলেটা দেখে ট্রেনের পিছনে লেখা আছে,
আমি তোমাকে খুঁজছি। তখন ছেলেটা দেখে, আরে এ তো আমারই প্রেয়সীর লেখা। অসম, থ্যাংক ইউ ডিয়ার। আরে এ তো আমারই প্রেয়সীর লেখা। তখন ছেলেটা ওখানে লিখে রাখে, আমিও তোমাকে খুঁজছি। তখন একসময় মেয়েটা দেখে, আরে এ তো আমারই প্রেয়সীর লেখা, নিশ্চয় সে বেঁচে আছে, কোথাও না কোথাও আছে। তখন দুজন দুজনকে খুঁজতে থাকে পাগল মতো। হঠাৎ করে ছেলেটা একসময় দেখে তারা ভালোবাসার টানে একে অপরকে না পেয়ে এতটাই পাগল হয়ে গেছে। হঠাৎ করে ছেলেটা একসময় দেখে মেয়েটা একসময় রেল স্টেশনে পাগলের মতো করে পড়ে আছে। ঠিক তখন তাদের দুইটা পরিবার দেখে এদের ভালোবাসা এতটাই তুঙ্গে উঠেছে আর আটকে রাখা যাবে না। তখন দুইটা পরিবার তাদেরকে খুঁজে খুঁজে বাড়িতে নিয়ে চলে আসে এবং সবাই মঞ্চে চলে আসে। তারপরে আমরা শুনি তো ওখানে মঞ্চের অপর প্রান্ত থেকে সানাইয়ের সুর বেজে উঠছে, তার মানে বিয়ে। এবং এটা বাংলা সিনেমার মূল কাহিনী, পরে লেখা থাকে সমাপ্ত। দেখছেন, সমাপ্ত। মানে কমন সিনারি। এখন এই অরল্যান্ডো রোজালিন্ড এরা হারিয়ে ফেলে পাগলের মতো করে খুঁজছে। হঠাৎ করে ছেলেটা বনের পাশ দিয়ে, বনের মধ্যে হারিয়ে গেছে, বনের পাশ দিয়ে যাচ্ছে, হারিয়ে বনের দিকে চলে গেছে। এখন হঠাৎ করে ছেলেটা দেখি একটা পথ দিয়ে যাচ্ছে, বনের পথ দিয়ে। হঠাৎ করে সেই পথের ধারে একটা গাছে ছেলেটা দেখে যে তার নামটা লেখা, অরল্যান্ডো তার নাম লেখা। তখন ছেলেটা দেখে বুঝছে, আরে এটা আমারই প্রেয়সীর লেখা। আর একটু পথ দিয়ে এগিয়ে গেছে, দেখে যে অরল্যান্ডো, আরে নিশ্চয়ই তাহলে এই বনের মধ্যে আছে। পথ দিয়ে আরেকটু এগিয়ে গেছে, দেখে যে হ্যাঁ সত্যি একটা মেয়ে একটা রাস্তার পাশে দাঁড়িয়ে সুন্দর করে অরল্যান্ডো লিখছে। তখনই আমাদের অরল্যান্ডো বুঝতে বাকি না, উফ এই সেই যাকে আমি হারিয়ে ফেলেছি, এত ভালোবাসছি। তখন তো অরল্যান্ডোর খুশি আর কি দেখে, তখন অরল্যান্ডো এত খুশি, তখন অরল্যান্ডো ভাবে, আচ্ছা আমাকে কি এত ভালোবাসে যে বনের ভিতরে আমাকে হারিয়ে প্রত্যেক গাছে গাছে আমাকে নাম লিখে রাখছে। হয় না সাগর পাড়ে দেখি না আমরা যে আকলিমা কুদ্দুস লেখা থাকি। তো ছেলেটা ভাবে আমাকে এত ভালোবাসে যে আমাকে হারিয়ে আমার গাছ গাছে নাম লিখে রাখছি, তাহলে কি আমাকে সত্যি ভালোবাসে ও? তাহলে আমি একটু প্রমাণ করি তো যে আসলে আমাকে ভালোবাসে কিনা। ছেলেটা ভাবতেছে কিভাবে প্রমাণ করবে। তখন ছেলেটা ভাবছে আমি ওর কাছে যাবো, গিয়ে জিজ্ঞেস করবো যে ও আমাকে ভালোবাসে কিনা। এখন সরাসরি বললে তো ভালো না আসলেও তো বলে দিতে পারে হ্যাঁ ভালোবাসি। তখন ছেলেটা ভাবছে তাহলে এক কাজ করি, আমি আমার অভাব চেঞ্জ করে ফেলবো যাতে আমাকে চিনতেই না পারে। তখন গিয়ে আমি কিছু কথা জিজ্ঞেস করবো। তো এখন অভাব চেঞ্জ করে ফেলছে, ছেলেটার মাথায় সুন্দর চুল ছিল, চুলটা নেড়া করে ফেলেছে এবং এই গায়ের থেকে জামাটা খুলছে, জামা খুলে পাটের যে সালা আছে না, বস্তা পাটের, ওই পাটের সালা কেটে জামা বানাইছে। আর মুখে তার দাড়ি ছিল না, দাড়ি লাগিয়েছে, এখন আর তাকে চেনা যাচ্ছে না। এই অভাব ধরে এইবার মেয়েটার কাছে গেছে, গিয়ে বলতেছে আচ্ছা তুমি এই নির্জনতার মাঝে বনের ভিতরে একা কি করছো। তখন মেয়েটা বলছে, আর বলো না, আমি ওর প্রিয় মানুষকে হারিয়ে ফেলেছি, তাই এই গাছে গাছে আমার নাম লিখে, তার নাম লিখে রেখেছি, যাতে সে যদি কখনো এই পথে যায় এবং দেখে বুঝতে পারে যে আমি হয়তো এখানে আছি। চিনতে পারে না কিন্তু মেয়েটা, অভাব চেঞ্জ করে চিনতে পারে না। তখন সেটা বলতেছে, অলরেডি বলতেছে, আচ্ছা তুমি তাকে কতটুকু ভালোবাসো। তার মেয়েটা বলছে, আমি তো তাকে আমার থেকেও বেশি ভালোবাসি। তখন সেটা বলতেছে, আচ্ছা তোমার সাথে তার শেষ যখন দেখা হয়েছিল তখন তোমার নিঃশ্বাস কি উপরের দিকে উঠতেছিল নাকি নিচের দিকে নামতেছিল। তখন মেয়েটা বলে, ঠিক তার সাথে যখন আমার শেষ দেখা হয় তখন আমার নিঃশ্বাসটা নিচের দিকে নামতেছিল, তারপরে তোমার সাথে তার দেখা হয়নি। এটা হলো যে যদি কেউ কাউকে সত্যি ভালোবাসে তো সেই মানুষটা যখন সেই মানুষটার পাশে থাকে, ঠিক যতক্ষণ থাকে কি বলেছিল কি করেছিল সব অ্যাজ ইট ইজ মনে থাকে। হ্যাঁ আমি এটা বলেছিলাম, সেটা দিয়েছিল, সে ফুল দিল, আমার সাথে অভিমান করলো, মানে অ্যাজ ইট ইজ মনে থাকে। এটা সত্যি রিয়েল লাভ। দেখবেন যে একটা অষ্টাদশী তরুণ তরুণী যে সকালবেলা যদি কোনো পার্কে বসে, তখন যে রাত হয়েছে তারা বুঝতেই পারে না, সন্ধ্যা হয়ে গেছে, মনে হয় যে মাত্র বসলাম, মানে সবাই কেমন সেটা বুঝতে পারে, অ্যাজ ইট ইজ মনে থাকে। তো যখন মেয়েটা বলেছি যে তখন তার সাথে আমার শেষ দেখা হয় তখন আমার নিঃশ্বাসটা না নিচের দিকে নামতে ছিল, তখন আমাদের অরল্যান্ডো বুঝতে বাকি না, উফ হাউ মাচ শি লাভ মি, সে কত আমাকে ভালোবাসে। তখন অরল্যান্ডো বলতেছে, আচ্ছা ঠিক এই মুহূর্তে সেই ছেলেটাই যদি তোমার সামনে এসে চলে আসে তাহলে তোমার কাছে কি মনে হবে। তখন মেয়েটা বলতেছে, উফ যদি সেই মুহূর্তে আমার কাছে আসি, আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, আমি হবো সব থেকে বিশ্বের শ্রেষ্ঠ সুখী মানুষ। তখন হঠাৎ করে ছেলেটা এক টান দিয়ে তার যে সালাটা ছিল, এক টান দিয়ে তার সালাটা খুলে ফেলেছে, জামাটা, সালার জামাটা, এবং মুখে দাঁড়িয়ে লেগেছিল, এক টান দিয়ে দাড়িটা খুলে ফেলেছে। খুলে বলে কি, দেখো তো তোমার সামনে কে দাঁড়িয়ে আছে। তখন মেয়েটা তাকে হঠাৎ করে আগলে ধরে বলে, উফ আই এম দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক তখন এই যে ছেলেটা এতক্ষণ মেয়েটার সাথে যে অভিনয় করে গেছে, তার অভাব চেঞ্জ করে অভিনয় করে গেছে ছেলেটা,
তাকে চিনতে দেয়নি, বুঝতে দেয়নি, তখন অভিনয় করে গেছে। দ্যাটস হঠাৎ করে ছেলেটা মেয়েটাকে জড়িয়ে ধরেই বলে, হোল ওয়ার্ল্ড ইজ দ্য স্টেজ, এভরি ম্যান অ্যান্ড ওম্যান অ্যাক্টর অ্যাক্ট্রেস ইজ স্টেজ, সারা বিশ্ব হচ্ছে রঙ্গশালা, প্রতিটা নরনারী এই রঙ্গমঞ্চের অভিনেতা অভিনেত্রী। উফ, কি সুন্দর একটা হ্যাপি এন্ডিং, তাই না? দুজনের মিলন হয়ে গেল, আর এটার ভিতর দিয়ে একটা নাটক লেখা হয়েছে। আর একটু পরে একটু খেয়াল করেন যে আসলে কিন্তু আমরা সবাই কিন্তু অভিনয় করতে হয়। দেখেন বাস্তব ক্ষেত্রে কিন্তু আমাদের অভিনয় করতে হয়, তাই না? কখনো ভাইয়ের চরিত্রে, কখনো বোনের চরিত্রে, কখনো প্রেয়সীর চরিত্রে, সবসময় কিন্তু আমাদের অভিনয় করতে হয়। হ্যাঁ, আমার ছোট একটা ভাগ্নি আছে, হ্যাঁ, লিটল ফ্লাইট স্কুলে পড়ে, ক্লাস 1 এ পড়ে। তো আমাকে কিন্তু বলতেছে, মামা তোমাকে না আমি অনেক ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো, তুমি না অনেক সুন্দর করে কথা বলতে পারো, তোমাকে সারা জীবন আমি ভালোবাসবো। এটা বলেই বলতেছে কি, মামা কাছে টাকা দিবা? চিন্তা করেন, একটু আগেই যে মানুষটা একদম ফুলাইলো আমাকে, আমি কেমন না দিয়ে পারি, আমি 100 টাকা দিয়েই দিলাম, আর কি সুন্দর সার্থক অভিনেত্রী সে হয়ে গেল, তাই না? আমাদের প্রিয় মানুষ হয়তো আমাদেরকে টাকা দিয়েছে, হয়তো কম হয়ে গেছে, তো যখন বলে লাগবে, আমরা বলি না লাগবে না, লাগবে না, লাগবে না, তার মানে লাগবে। আর এই জন্য আমাদের শেক্সপিয়ার বলে গিয়েছে, এই ক্যারেক্টারের মাধ্যমে শেক্সপিয়ার বলে গিয়েছে, হোল ওয়ার্ল্ড ইজ দ্য স্টেজ, এভরি ম্যান অ্যান্ড ওম্যান অ্যাক্টর অ্যাক্ট্রেস দ্য স্টেজ, সারা বিশ্ব হচ্ছে রঙ্গশালা, প্রতিটা নরনারী রঙ্গমঞ্চের অভিনেতা অভিনেত্রী। ও, কি সুন্দর একটা হ্যাপি এন্ডিং। এটা দিয়ে একটা নাটক লেখা হয়েছে, আর সেই নাটকের নামই দেওয়া হয়েছে, দেখেন এই যে এতদিন ধরে ছেলেটা সেজেছিল, আমরা যখন যে কোনো অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে হয় যে আমরা মুক্তিযুদ্ধ অভিনয় করে, সুরিয়ালা ফেরিলা চরিত্রে অভিনয় করে, একে আমরা কি বলি, যেমন খুশি তেমন সাজো। মানে কি, এই যে এতক্ষণ ছেলেটা অভিনয় করেছে, এই দ্যাটস হোয়াই এটা নিয়ে এই নাটকের নাম দিয়েছে অ্যাজ ইউ লাইক ইট, যেমন খুশি তেমন সাজো, অ্যাজ ইউ লাইক ইট। কি সুন্দর একটা নাম, তাই না? নামটা লিখে নিই, বিখ্যাত একটা নাটক, অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট। সবাই একটু মাইক্রোফোনটা বন্ধ রাখি, সবাই মাইক্রোফোন বন্ধ রাখি। হ্যাঁ, অ্যাজ ইউ লাইক ইট নাটকের নাম বললাম, অ্যাজ ইউ লাইক ইট। এবার খেয়াল করছেন যে নাটকের ভিতরে দুইটা ধরন আছে। যে নাটকটা আমাদের কাদায়, এমনকি প্রধান চরিত্রদের দুঃখ দুর্বিষহ যন্ত্রণা মৃত্যু দেখে, ওই নাটকে বলা হয় ট্র্যাজেডি। আর যে নাটকটা আমাদের হ্যাপি এন্ডিং হয় এবং হাসি উদ্রেক হয়, ওটাকে বলা হয় কমেডি। তাহলে যে নাটকটা আমরা এতক্ষণ দেখলাম, এটাকে আমাদেরকে কাঁদিয়েছে নাকি হাসিয়েছে? নিশ্চয়ই হাসিয়েছে, দ্যাটস এটা কি ট্র্যাজেডি বলবো নাকি কমেডি বলবো? আপনারা বলুন তো কি বলবো? কমেডি স্যার, কমেডি, গুড, কমেডি বলবো কমেডি। আর সব কিছু চলে গেল, এরকম পারলে কমেডি, কারণ আমাদের মুখস্থ করা লাগবে না, একদম ভিতর থেকে আসবে কমেডি। এবং এই নাটকে আমরা বিখ্যাত দুইটা ডায়লগ, আমরা বিখ্যাত একটা ডায়লগ পেয়ে যাই, যেটা প্রত্যেক পরীক্ষা আসে। সেটা হচ্ছে যে আমাদের ওই যে ছেলেটা তার সামনে যে সেজেছিল, অভিনয় করেছিল, এটা নিয়েই বলেছিল, হোল ওয়ার্ল্ড ইজ দ্য স্টেজ, এভরি ম্যান অ্যান্ড ওম্যান অ্যাক্টর অ্যাক্ট্রেস স্টেজ, সারা বিশ্ব রঙ্গশালা, প্রতিটা নরনারী এই রঙ্গমঞ্চের অভিনেতা অভিনেত্রী। তাহলে আমরা একটু লিখে নিই, তাহলে এই ডাইরেক্টর দিয়ে বলে কি বলেছে, তাহলে কি হবে? অরল্যান্ডো বলেছে। কাকে বলেছিল? রোজালিন্ডকে, ছেলেটা মেয়েটাকে বলেছিল। কিন্তু এই প্রেক্ষাপটটা যখন আমরা দেখবো আর ভুল হবে না, তাহলে আমরা একটু সবাই কষ্ট করে ডাইরেক্টর লিখে নিই, WHO, হোল ওয়ার্ল্ড, whole world is the stage, সবাই একটু লিখে নেন, whole world is the stage, সারা বিশ্ব হচ্ছে রঙ্গশালা, whole world is the stage, every man and woman, EVERY, every man and woman is the actor, ACT, or actress in this stage. সবাই একটু লিখে নিন, in this stage। কি লিখলাম? Whole world is the stage, every man and woman actor in this stage, সারা বিশ্ব রঙ্গশালা, প্রতিটি নরনারী এই রঙ্গমঞ্চের অভিনেতা অভিনেত্রী। ওকে, এবং দেখুন আমরা কখনো মুখস্থ করব না, আমরা কখনো মুখস্থ করব না। আমরা কি দেখলাম, দেখেন এখানে এই যে রঙ্গমঞ্চ আছে, স্টেজ মানে কি রঙ্গমঞ্চ, আমরা একটু দেখেছিলাম, আমাদের অভিনয় করেছিল কি অরল্যান্ডো অভিনয় করেছিল, তাই না? অভিনয় করে কিন্তু সে কথাটা বলেছিল। তার মানে এই স্টেজ নিয়ে যত কোশ্চেন থাকবে সবই নেওয়া হয়েছে, সবই বলেছে অরল্যান্ডো, এবং নেওয়া হয়েছে অ্যাজ ইউ লাইক ইট থেকে। মনে থাকবে না? অ্যাজ ইউ লাইক ইট মানে কি, যেমন খুশি তেমন সাজো। আর যেমন খুশি তেমন সাজো কি করে? মানুষ অভিনয় করে, কোথায়? মঞ্চ অভিনয় করে। তার মানে মঞ্চ নিয়ে যত কোশ্চেন সবই নেওয়া হয়েছে অ্যাজ ইউ লাইক ইট থেকে। আর কি মুখস্থ করার দরকার আছে? নো, কোনো মুখস্থ করবো না আমরা, ভিতর থেকে আসবে, এটা কোর অফ হার্ট, ভিতর থেকে আসবে। তাহলে এবার বলুন, যখন আমরা দেখবো যে স্টেজ নিয়ে কোটেশন সবই করতে কিনা হচ্ছে এই অ্যাজ ইউ লাইক ইট থেকে। ওকে, তো যে প্রশ্ন আসে যে এই ডায়লগটা দিয়ে যে বলে, কে বলেছে হোল ওয়ার্ল্ড ইজ দ্য স্টেজ, এভরি ম্যান এন্ড ওম্যান ইজ দ্য অ্যাক্টর অ্যাক্ট্রেস ইন দিস স্টেজ, সেইড বাই ড্যাশ, কার দ্বারা বলা হচ্ছে? Said by Orlando. অরল্যান্ডো, গুড,
সেড অরল্যান্ডো, সেখানে অপশন আছে রোজালিন্ড, অপশন আছে অরল্যান্ডো, তাহলে কি হবে অরল্যান্ডো। ওকে, কিন্তু যদি আমরা এটা না জানি তাহলে কিন্তু আমরা ওই রোজালিন্ডের জায়গায় অরল্যান্ডো, অরল্যান্ডোর জায়গায় রোজালিন্ড দিয়ে ফেলবো, কোনো বুঝতে পারবো না, কারণ আমরা তো মুখস্থ করি এই ডলারটা কে দিয়েছে হ্যামলেট, এই ডলারটা কে দিয়েছে অরল্যান্ডো, এই ডলারটা কে দিয়েছে রোজালিন্ড, আর মুখস্থ করলেন না আমাদের কাছে না যে অরল্যান্ডো সেই রোজালিন্ড সেই ম্যাকবেথ সেই হ্যামলেট, ঠিক না? তখন কি বলছি, হ্যাঁ পরীক্ষা হলে যদি আমরা প্রেক্ষাপট না জানি আর দিয়ে দেখি বলেছে, তখন পরীক্ষা হলে 2 ঘন্টা কেন, 2 দিনও সময় দেয়, পারা যাবে? পারা যাবে না। তখন ওই যে একটা উপায়, কলম কানে দিয়ে লটারি করে, কলম কন্ট্রোল বোঝায়, এর উপর যায় না বিয়ের উপর যায়, কিন্তু জানলে কিন্তু হয়ে গেল, রাইট? এবার কিন্তু আমরা শিখে নেবো। এরপর দেখুন যে প্রশ্ন আসছে যে হু ইজ ক্রেজি ফর রোজালিন্ড, রোজালিন্ডের প্রতি ক্রেজি কে ছিল? অরল্যান্ডো। অরল্যান্ডো। এবার যদি প্রশ্ন হু ইজ দ্য ব্লাভেট অফ অরল্যান্ডো, অরল্যান্ডোর ব্লাভেটের নাম কি? অরল্যান্ডোর ব্লাভেটের নাম কি? বুঝলাম না। রোজালিন। রোজালিন্ড মানে প্রেয়সী। রোজালিন্ড। মেয়েকে বলা হয়। আচ্ছা যদি বলেন তো যে হু ইজ দ্য লাভার অফ অরল্যান্ডো, অরল্যান্ডোর লাভারের নাম কি? রোজালিন্ড। না, মেয়েরা এখন লাভার না, মেয়েরা প্রশ্ন ভুল করছে, আমি প্রশ্নই ভুল করছে, মেয়েরা এখন লাভার হয় না, মেয়েরা হচ্ছে বিলাভেড, ওকে, আর ছেলেরা হলো লাভার। তাহলে যদি প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য লাভার অফ রোজালিন্ড, তাহলে কি হবে? অরল্যান্ডো। অরল্যান্ডো। আর হু ইজ দ্য বিলাভেড অফ অরল্যান্ডো? রোজালিন্ড। রোজালিন্ড। ওকে, তাহলে এতক্ষণ আমরা যেটা দেখলাম এবং কেন এটা কমেডি হয়েছে, কেন এটা কমেডি হয়েছে, আপনাকে ভাইভাতে প্রশ্ন করবে যে আচ্ছা আপনি তো কমেডি পড়েছেন, তো বলেন তো, কারণ আপনারা জানেন যে লিটার্স থেকে কিন্তু ভাইবার অংশ, হ্যাঁ এই লিটার্স থেকে ভাইভাতে, কারণ যারা আপনাদেরকে ভাইবা নিতে আসবেন তাদেরকে ট্রেন আপ করানো হয় যে তিনি কিভাবে লিটার্স থেকে প্রশ্ন করবেন। এমন কোনো সসিব নাই যে হ্যামলেট পড়ে না, এমন কোনো সসিব নাই যে অ্যাজ ইউ লাইক ইট পড়ে নাই, তার কিন্তু ওয়ার্ল্ড ফেস এগুলো জেনে আসবে। আপনাকে প্রশ্ন করে পট করে আচ্ছা বলুন তো কেন অ্যাজ ইউ লাইক ইট কমেডি? বলে স্যার এখানে মেয়েটা এরকম অভিনয় করতেছিল, ছেলেটা যখনই তার সেই উন্মোচন করে বললো এবং তখনই ওরা একে অপরের মিলন হলো। এত কিন্তু অভিনয় করেছিল, আর ছেলেটা যখনই বললো হোল ওয়ার্ল্ড ইজ স্টেজ, এভরি ম্যান ওম্যান অ্যাক্টর অ্যাক্ট্রেস স্টেজ, সারা বিশ্ব রঙশালা প্রতিটা রনের রঙ হচ্ছে অভিনেত্রী অভিনেত্রী, এবং সেটা অভিনয় করতেছিল। আর এইটা নিয়ে যে নাটকটা হয়েছে সে দ্যাটস নাটকের নাম হয়েছে, এই যে অভিনয় করতেছিল যেহেতু দ্যাটস নাটকের নাম হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, যেমন খুশি তেমন সাজো। আর এই কাহিনীটা আমাদেরকে হাসিতে করেছে, দ্যাটস ওয়াই একে বলা হয় কমেডি। কমেডি। এখন চেয়ারম্যান স্যার এত খুশি হবেন, এত খুশি হবেন, আপনি যে আগে দুটো কোর্স পারেন না সাধারণ জ্ঞানে তা ভুলে যাবেন, আরে এখান থেকে অ্যান্সার করতে পেরেছে। কাজে দিস ইজ ক্রিয়েটিভিটি, দিস ইজ ক্রিয়েটিভিটি। শুধু পড়লেই হবে না, পড়লেই হবে না, এমন পড়া পড়বেন যেটা কাজ লাগবে। ওকে, তাহলে এতক্ষণ আমরা এই অ্যাজ ইউ লাইক ইট থেকে তাহলে এটা লিখে নেন যে কেন এটা কমেডি, এটা কিন্তু ভাইবের অংশ, লিখে নেন কেন এটা কমেডি, এটা ভাইবের অংশ। আমি বলছি না 22 জায়গায় হচ্ছে ভাইবের অংশ থাকবে এই শেষ পর্যন্ত, ওইগুলো আপনারা মনে রাখবেন। আর ওটা যদি এখনই জানতে পারেন যে এগুলো ভাইবের অংশ, এইটা ভাইবের অংশ, তাহলে এটা পড়তে ভালো লাগবে। ওকে, আমি যদি সবাইকে ধরবো একটু পরে কেন এটা কমেডি বলতে হবে না। তাহলে এতক্ষণ আমরা যেটা দেখলাম 5 সেকেন্ড কে কাকে ভালোবেসেছিল, কার জন্য কে উদাসীন ছিল এবং কোন প্রেক্ষাপটে কি ডায়লগটা দিয়েছিল, আমরা এই ডায়লগটা কিভাবে মনে রাখবো, স্টেজ নিয়ে যত ডায়লগ থাকবে সবই অ্যাজুলেটেড থেকে মনে রাখবো, এবং এটা কেন ট্র্যাজেডি নয়, কেন কমেডি, এবং প্রত্যেকটা কিন্তু প্রশ্ন একটু জাস্ট 5 সেকেন্ড দেখে নিই আমরা, 5 সেকেন্ড। আজকে আমার অভিনীত নাটক, আমি নিজে অভিনয় করি, এটা আপনাদের সামনে দেখাবো। শেক্সপিয়ারের জীবনের শেষ যে নাটক, আমি নিজে অভিনয় করি। আপনাদের তো আমার ধাঁধা থাকবে, আমি কোন চরিত্রে অভিনয় করতে পারি সেটা থাকবে আপনাদের তো আমার ধাঁধা, আমি যখন বোঝাবো। তাহলে চমৎকার আমি শেষ করবো, এবং শেষ করে আমি দেখবেন আপনাদের অনেক প্রশ্ন দিব, শেষ করার পরে আপনাদের অনেক প্রশ্ন দিব। দেখেন এখানে, এই দেখেন প্রথমে শেক্সপিয়ার ছবি দেওয়া হচ্ছে, হ্যাঁ, তারপর তার অমর সৃষ্টিকর্ম, তারপর প্রশ্ন, থরের ভিতরে প্রশ্ন, দেখবেন একটা প্রশ্ন আপনি কাটতে পারবেন, এটা আমি সলভ করবো কিন্তু শেষে, তখন বুঝবো শিকার মজা কাকে বলে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি যাকে ধরি সে কথা বলুন, একটু রেসপন্স দিবেন আমাকে একটু। বেলাল একটু বলুন, বেলাল। জি স্যার। হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট এর প্রোটাগনিস্ট কে, মানে প্রধান চরিত্র কে? অরল্যান্ডো। অরল্যান্ডো, গুড, অরল্যান্ডো। অরল্যান্ডো। রোজালিন্ড কিন্তু নয়, কারণ এ উইমেন ক্যারেক্টার ক্যান নট বি প্রোটাগনিস্ট, এটা বুঝতে হবে আমাদের যে মহিলা চরিত্র প্রোটাগনিস্ট হতে পারবে না। অনেকে অরল্যান্ডো দিয়ে আসবে, ভুল, কারণ মেয়ে চরিত্র কখনো প্রোটাগনিস্ট হবে না। হ্যাঁ আচ্ছা, আমাকে একটু মাহবুবা বলেন। জি স্যার। মাহবুবা একটু বলুন যে হু ওয়াজ ক্রেজি ফর অরল্যান্ডো, অরল্যান্ডোর প্রতি পাগল কে ছিল? রোজালিন্ড ওয়াজ ক্রেজি ফর অরল্যান্ডো। থ্যাংক ইউ মাহবুবা, অনেক সুন্দর রেসপন্স দেয়, থ্যাংক ইউ, এরকম সবাই রেসপন্স দিতে হবে। মাহবুবা আপনি একটু বলুন যে যখন প্রশ্ন আসবে যে হোল ওয়ার্ল্ড ইজ দ্য স্টেজ, আর বলতে হবে কে বলেছে? না স্যার, আর বলতে হবে না, এটা স্যার সেড বাই অরল্যান্ডো, আর এটা অ্যাজ ইউ লাইক ইট এর অংশ। গুড, থ্যাংক ইউ, অনেক সুন্দর বলেছে। ওকে আচ্ছা, আলামিন আমাকে একটু বলুন। আলামিন, জি স্যার। হ্যাঁ, যদি প্রশ্ন আসে
যে হোয়াট টাইপ অফ বুক ইজ অ্যাজ ইউ লাইক ইট, ট্র্যাজেডি, কমেডি? কমেডি। কমেডি, গুড, Comedy. থ্যাংক ইউ। আচ্ছা, যদি প্রশ্ন আসে, স্যার আমার এখানে একটু প্রশ্ন আছে স্যার, একটা বলুন। প্রশ্ন করতে চাচ্ছি। বলুন। স্যার আমরা যে বিভিন্ন রেফারেন্স বই পড়ি, যেমন এখানে হুম, অল দ্য ওয়ার্ল্ড এ স্টেজ, যেমন এই সাইডে লেখা আছে এটি একটি মেটাফরের উদাহরণ আর কি। মেটাফরটা কি বুঝাইছে এটা আমি স্যার বুঝতেছি না বই বিমদের। কোনটা? একটু যদি বলতেন। ম্যাটাফর। যেমন এই যে আমরা যে ইয়াটা উক্তিটা লিখছি, আচ্ছা। অল দ্য ওয়ার্ল্ড এ স্টেজ, আচ্ছা, হ্যাঁ এবার এই সাইডে লেখা আছে এটি একটি মিথ। হ্যাঁ শুনুন, সেটা হলো যে মেটাফরটা হলো যে এই দুইটা জিনিসের মধ্যে তুলনা করা। হ্যাঁ, এই তুলনা করতে গেলে কখনো লাইক থাকে, কখনো অ্যাজ থাকে। যদি বলা হয় যে প্রেয়সী লাল টকটকে শাড়ি পরে চলে এসেছে, লাল লিপস্টিক পরে টকটক এই পরে চলে এসেছে, তখন দেখে আমি আমতায় বিরোধী গেলাম, ও ইউ আর লাইক দ্য রেড রোজ, তুমি ঠিক লাল গোলাপের মতো। তার আগে আমি কিন্তু তার সাথে লাল গোলাপের সাথে তুলনা করেছি। এই যে তার সাথে লাল গোলাপের সাথে তুলনা করলাম, ওই যে অসুর একটা জিনিসের সাথে আমি তুলনা করলাম। কাকে? এই রোজ, আমার প্রেয়সীকে। অশরী জিনিসের সাথে, বস্তু একটা জিনিস, যার কারণে শরীর না, অশরীরী জিনিসের সাথে তুলনা করলাম আমার প্রেয়সীকে। ও ইউ আর লাইক দ্য রেড রোজ, তুমি ঠিক লাল গোলাপের মতো। হ্যাঁ, তো এই যে একটা সাথে তুলনা করলাম, তো যখন তুলনা করতে গেলে আবার আমি বললাম যে লাল টকটকে শাড়ি পরে আসছে এবং বিমোহিত হয়ে বললাম, ও ইউ আর রেড রোজ, তুমি ঠিক যেন লাল গোলাপ। তাহলে দেখেন, এক জায়গায় বলেছি লাল গোলাপের মতো, লাইক ইউ আর লাইক রেড রোজ, লাল গোলাপের মতো। আর এক জায়গায় বললাম কি, ইউ আর রেড রোজ, তুমি লাল গোলাপ, সরাসরি। তো যখন লাইক থাকবে বা অ্যাস থাকবে মতো, তখন তাকে বলা হয় সেমিলি। আর যখন ডিরেক্টলি বলা হয় তখন হচ্ছে মেটাফোর। ডিরেক্টলি এখানে কি বলছে, হোল ওয়ার্ল্ড ইজ দ্য স্টেজ, সারা বিশ্ব হচ্ছে রঙ্গশালা, এভরি ম্যান এন্ড ওম্যান ইজ দ্য অ্যাক্টর অ্যাক্ট্রেস ইন দিস স্টেজ, প্রত্যেক নরেন এই রঙ্গমঞ্চে অভিনেতা অভিনেত্রী। তাহলে এই রঙ্গমঞ্চের সাথে তাকে তুলনা করতেছে, সরাসরি বলতেছে, অভিনেতা সরাসরি বলতেছে, দ্যাটস হোয়াট ইজ মেটাফর। বুঝা গেছে? দ্যাটস এ মেটাফর, ইউ আর রেড রোজ, তুমি লাল গোলাপ, সরাসরি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক মানে ইউ। এটা আমার কনফিউজ ছিল বেশ কিছুদিন ধরে। নো ম্যাটার ভাই, নো ম্যাটার, আমি তো আছি। দেখবেন একটা আনটাচ থাকবে না, যে আল্লাহ আমাকে বাঁচায় রাখে, একটা আনটাচ থাকবে না ইনশাআল্লাহ। কেমন? তো যাই হোক, আমরা এখন দেখলাম আমি আপনাদের লিটেক টার্মের উপরে একটা ক্লাস নেব, শুধু লিটেক টার্মের উপরে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ দেখলাম, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী গ্রন্থ। তো ভাবুন তো, যদি এরকম প্রশ্নটা যেরকম হয়, হু ইজ পোর্শিয়া ইজ দ্য সিটিজেন অফ ড্যাশ, পোর্শিয়া কোথাকার নাগরিক। অথবা ধরুন প্রশ্ন চলে আসলো যে হোয়াট টাইপ অফ পার্সন ইজ শাইলক, শাইলক কোন টাইপের মানুষ। অথবা ধরুন প্রশ্ন চলে আসলো যে হু ওয়াজ ক্রেজি ফর পোর্শিয়া, পোর্শিয়ার প্রতি পাগল কে ছিল। অথবা প্রশ্ন চলে আসলো যে হোয়াট টাইপ অফ বুক ইজ মার্চেন্ট অফ ভ্যানিস, মার্চেন্ট অফ ভ্যানিস কোন টাইপের গ্রন্থ। তো এই যে কথাগুলো বললাম, নিশ্চয়ই প্রত্যেকটাই আপনারা ভাবতেছি কি হতে পারে, তাই না? ভাবতে হবে না, আমরা একটু প্রেক্ষাপটে জেনে আসি কোন প্রেক্ষাপটে এটা হয়েছে। জাস্ট প্রেক্ষাপটে মনে রাখলে হলো। হ্যাঁ, দেখুন তো, এই প্রেক্ষাপট না জানার কারণে কিন্তু আমরা ভুল করি, আমরা মুখস্থ করি, প্রেক্ষাপট না জানার কারণে ভুল করি। আমরা অনেকে মুখস্থ করে লাগে লিখছে শেক্সপিয়ার, কিন্তু এর ভিতরে কাহিনী আমরা জানি না, যার কারণে আমরা কিন্তু ক্যারেক্টার মিল করে ফেলি। এবং চলে বিশেষ দেখছেন পুরোটা ক্যারেক্টার এবং ডায়লগ নির্ভর। ঠিক কিনা বলো তো, কি ঠিক কিনা? কিনা? স্যার দ্যাটস ওয়াই এরকম ভিতর থেকে যখন আপনি জানবেন, তখন আপনাদের একদম আটকাতে পারে না, কেমন? আর তো যখন আপনি ধরেন যে অ্যাজ ইউ লাইক ইট, হয়তো আপনি কোনো ফিল আপ করছিলেন, কোনো মডেল টেস্ট অ্যান্সার করতে গিয়ে ফিল আপ করেছেন, এখন তখন ওই নামটা আপনার হৃদয়কে যদি টাচ না করেছিল, এই ঘটনা জানার পরে বেশি করে টাচ করছে না, বলেন তো দেখি? স্যার এটা শিখার সাথে তার ভুল হবে না, মানে একদম ব্রেনে লোড হবে না। একটা জিনিস কখন ব্রেনে মনে থাকবে, এটা আপনাদেরকে বোঝাই জন্য বলি যে আপনি ফিল করবেন। একটা জিনিস কখন মনে থাকে, যখন ওই জিনিসটা বলার পরে তার একটা ব্যাকগ্রাউন্ড আপনার ব্রেনে ক্লিক দিতে পারে, ব্যাকগ্রাউন্ড, ওই জিনিসটা ভুল হয় না, লোড হয় না, বার্ডেন হয় না। যখন এই অ্যাজ ইউ লাইক ইট, হ্যাঁ ওই যে অরল্যান্ডো পাগলা মতো জয় বলছিল, হ্যাঁ রঙ্গশালা, এই যে যখন অ্যাজ ইউ লাইক ইট বলার পর ওই ব্যাকগ্রাউন্ডটা, চিত্রটা, চিত্রটা যখন আপনার ব্রেনে চলে আসবে, এই জিনিসটা লোড হবে না, মুখস্থ করতে হবে না। এভাবে শিখেছি। তো আমরা একটু চলে আসি। একসময় একটা ছেলে ছিল, তার নাম ছিল ব্যাসানীয়, BASSANIO, ব্যাসানীয়। সবাই মাইক্রোফোন বন্ধ রাখি, সবাই মাইক্রোফোন বন্ধ রাখি। আচ্ছা, তাহলে কি বললাম, একটা ছেলে ছিল, নাম ছিল তার ব্যাসানীয়। তো হঠাৎ করে পোর্শিয়া নামক এক তরুণী
তার প্রেমে পড়ে গেছে। নাম কি বললাম? পোর্শিয়া। তোমার নামটা একটু লিখে নিই, PORTIA, পোর্শিয়া। PORTIA, পোর্শিয়া নামের তরুণী তার প্রেমে পড়ে গেছে। মানে সত্যিকারে রিয়েল লাভ বলতে যা বোঝায়। স্যার কি পোর্শিয়া? হ্যাঁ, পোর্শিয়া, PORTIA, পোর্শিয়া। ওকে, যে কিনা বেলমন্ট শহরের অধিবাসী। আমি একটু একটা প্রশ্ন করেছিলাম আপনাদের যে পোর্শিয়া ইজ দ্য সিটিজেন অফ ড্যাশ বেলমন্ট, BELMONT, BELMONT, বেলমন্ট। অন্তত ডজন কি যার প্রশ্ন আসছে এটা, পোর্শিয়া ইজ দ্য সিটিজেন অফ ড্যাশ বেলমন্ট। ওকে, এখন মেয়েটাকে ভালোবেসে ফেলেছে, তো লাভ বলতে যা বোঝায়। এখন মেয়েটা থাকে হচ্ছে পোর্শিয়া থাকে হচ্ছে বেলমন্ট শহরে, কেমন? আর আমাদের বেসানিও যে তোকে ভালোবেসে ফেলেছে। এখন আপনার ভাবুন তো যে প্রিয় মানুষকে বিভিন্ন অকেশনে বিভিন্ন সময় দেখতে একটু ইচ্ছা হবে, এটাই কিন্তু স্বাভাবিক। উইশ করতে ইচ্ছা হবে, তাই না? এটা কিন্তু স্বাভাবিক। এখন ওই মেয়েটা বেলমন্ট শহরে থাকে, এখন ক্ষণে ক্ষণে তাকে বেসানিও তাকে দেখতে ইচ্ছা হচ্ছে বা হবে, এটাই স্বাভাবিক। তখন তার কিছু মনে হচ্ছে, আমি যদি একটু এই পড়ন্ত বিকেলে বেলমন্ট শহরে যেতে পারতাম, আমার প্রিয় মানুষের সাথে একটু ঘুরতে পারতাম। কিন্তু কিভাবে যাবে? যে যাবে সেই তো নেই, মানে পকেটে টাকা নেই। যে যাবে সেই তো নেই, পকেটে টাকা নেই। বেসানি খুব দরিদ্র, খুব দরিদ্র। যতই দরিদ্র থাক না কেন, প্রেম কোনো বাধা, সম্পত্তি বাধা দিতে পারে না। ভালোবেসে ফেলেছে, এখন যেতে চাচ্ছে, যেতে পারছে না, টাকা নেই। ঠিক তখন ওই বেসানিওর ছিল এক বন্ধু, নাম ছিল তার অ্যান্টোনিও। খুব চালাক, নামটা লিখে নিই আমরা, বেসানিওর বন্ধু অ্যান্টোনিও, ANTONIO, অ্যান্টোনিও। তাহলে যে প্রশ্ন আসে, হু ইজ দ্য ফ্রেন্ড অফ বেসানিও, কি হবে? হু ইজ দ্য ফ্রেন্ড অফ বেসানিও, কি হবে? অ্যান্টোনিও। হ্যাঁ, রাইট, অ্যান্টোনিও। তো অ্যান্টোনিও ছিল খুব ধুরন্ধর চালাক। ও চলে আসছে, এসে বলছে, দোস্ত তুই কোনো টেনশন করিস না, তোর ব্যবস্থা করতেছি। অ্যান্টোনিও করেছে কি, এক লোক ছিল শাইলক নামে, মানুষকে টাকা ধার দেয়, যাকে বলে ইউজার। আর শাইলক নাম হলো তার, শাইলক মানুষকে টাকা ধার দেয়, লেন্ড করে। হ্যাঁ, তো ওই শাইলকের কাছে চলে গেছে। নামটা একটু লিখে নিই আমরা, শাইলক, SYLOC, শাইলক, যে কিনা মানুষকে টাকা ধার দেয়। এ ছিল একজন ইহুদি, জিউ, হ্যাঁ, টাকা ধার দেয়। ওকে, এখন অ্যান্টনি গিয়ে শাইলকের কাছে গিয়ে বলছে, আচ্ছা আমার নাকি তোর টাকা লাগবে। শাইলক বলতেছে, টাকা তোমাকে ধার দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? যে নির্দিষ্ট সময় পরে যদি তুমি টাকা পরিশোধ করতে না পারো, তাহলে তোমার গায়ের থেকে এক পাউন্ড মাংস কেটে নেওয়া হবে। অ্যান্টনি ছিল খুব চালাক, ও জানে কেমন শোধ করতে হবে। যে শর্তটা দেও তাকে টাকাটা চাই, কিন্তু ও জানে কেমন শোধ করতে হবে, কত চালাক। এইবার শাইলক টাকাটা দিয়ে দিয়েছে। শাইলকটা টাকা দেওয়ার পরে এইবার অ্যান্টনিও টাকা এনে এই বাসার কেউ চলে আসছে, দোষ এবার যাও তোমার মনের মানুষের সাথে, এবার তুমি দেখা করতে যাও। এবার তাদের বাসা নেও, ইউ আর মাই গ্রেট ফ্রেন্ড। ওর মতো খুশি আর কি, হ্যাঁ, মানে বন্ধু বন্ধুর জন্য যা হয়, বন্ধু বন্ধুর জন্য হয়। আমরা একদম হল লাইফ অনেক করেছি, হল লাইফে হয়তো পছন্দ হয়ে গেছে বন্ধুর। হ্যাঁ, তো দোস্ত হলে চলে আসছে মেয়েটাকে নিয়ে। হ্যাঁ, তো এখন আমরা আঙ্কেলকে ফোন করছি, আঙ্কেল আমাদের হলে একটু আসেন। আঙ্কেল আসছে, আসার পরে আঙ্কেল আসার সাথেই কিছু বলা হয় নাই, আগে আমরা এদিকে মিষ্টি কিনে রাখতাম। হ্যাঁ, তো আঙ্কেল আসার পরে, আঙ্কেল একটু হা করেন তো, হা করেন তো। তার গালে মিষ্টি দিয়েছে, মিষ্টি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আঙ্কেল বল, আঙ্কেল দেখেন তো আমরা তো এই করে বসছেন, কি করা যায়? আঙ্কেল বলে, আলহামদুলিল্লাহ, মিষ্টি তো আগে গালে দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, তাহলে তোমরা তো বড় হয়েছো, যা করছো আলহামদুলিল্লাহ। বলতে বলতে যেন যা হয় আর কি, কেমন? তো যাক, বাই দিস টাইমে এই বেসানিও যখনই টাকা পেয়েছে, অ্যাডমিট টাকা দিয়েছে, তখন বেসানের মতো সুখী আর কি। তখন গেছে সেই বেলমন্ট শহরে গিয়া মনের মানুষের সাথে, আমাদের পর্ষিয়ার সাথে তার দেখা হয়েছে। মনের মাধুরী মিশে দুজন দুজনকে ঘুরেছে, পড়ন্ত বিকেলে হাত হাত ধরে গদির লগ্নে তারা ঘুরেছে। তো ঘোরাটা শেষ, সন্ধ্যা লগ্ন। এখন কি করতে হবে? প্রিয় মানুষকে দেখে বিদায় দিতে হবে, হয় না? তো সারা শহর ঘুরে এবার রিক্সা উঠে দেয়, যাও, হয় কিনা? তো এখন বেসানিও পর্ষিয়াকে এবার বিদায় দিয়ে তাকে রেখে আসতেছে, এবং অনেক বিষণ্ণতায় ভগ্ন মন নিয়ে সে ফিরছে। কেনই বা বিষণ্ণতা হবে না? যাকে এত ভালোবাসে তাকে আর এক শহরে রেখে আসতে হবে নিজের ভালোবাসার মানুষকে।
বিদায় দিতে গেলে কেন বা কষ্ট হবে না? কাজে প্রিয় মানুষকে বিদায় দেওয়া কত যে দুঃসহ যন্ত্রণা। আমরা যারা শেষের কবিতা দেখেছি, রবীন্দ্রনাথের শেষের কবিতা যখন মঞ্চায়িত হয়েছে, আমরা দেখেছি অমিত রায় যখন লাবণ্যকে রেখে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করে, ঠিক অমিত রায় যখন বলে, আচ্ছা লাবণ্য, তুমি কি থাকতে পারবে আমাকে ছাড়া নির্জনতার মাঝে একাকী? ঠিক আমরা দেখি লাবণ্য খোলা জানলার ধারে একই দৃষ্টিতে মায়ের চাঁদে তাকিয়ে থাকে যতদূর পর্যন্ত অমিত রায়কে দেখা যায়। অমিত রায় যখন শেষবার বলে, আচ্ছা লাবণ্য আমি আসি, লাবণ্য আসি, ঠিক তখন আমরা দেখি লাবণ্যর চোখের উপর অশ্রু অশ্রু পড়তে, উফ, হোয়াট ইজ দ্য ট্রেজ দ্য লাইফ। কাজে প্রিয় মানুষকে বিদায় দেওয়া কত যে দুঃসহ যন্ত্রণা। ঠিক তখন আমাদের ব্যাসানীয় এই পোশাকে রেখে নিজ মাতৃভূমিতে এক ভগ্ন হৃদয় নিয়ে যখন বাড়িতে ফিরেছে, এক ভগ্ন হৃদয় নিয়ে প্রিয় শিখেছে যন্ত্রণা, ভগ্ন হৃদয় নিয়ে বাড়িতে ফিরেছে, ঠিক তখনই ওই যে শাইলাক ওই ব্যাসানের বাড়িতে আসছে, এসে বলে, কই আমার টাকা কই, বলেন তো কেমন লাগে? এমনি প্রিয় শিখেছে আসছে, তারপরে নিকাত রাখছে টাকা, কেমন লাগে? তখন ব্যাসানি বলে যে, কেঁদে কেঁদে বলে, আমার কাছে তো কোনো টাকা নেই। তখন শায়লাক দিয়েছে এক ধমক, এই চুপটা, তোর পকেটে টাকা নেই তাহলে তোর প্রেম কিসের? ঠিক যখনই বলেছে এই চুপটা, তোর পকেটে টাকা নেই তোর প্রেম কিসের, ঠিক তখন আমাদের ব্যাসানি কান্না কান্না মন নিয়ে বলে, লাভ ইজ ব্লাইন্ড, লাভার ক্যান নট সি, ভালোবাসা হচ্ছে অন্ধ, প্রেমিকটা এটা দেখতে পায় না। এটা বলে লাভ ইজ ব্লাইন্ড, ভালোবাসা অন্ধ কেমন? তো যখনই বলেছে লাভ ইজ ব্লাইন্ড, লাভার ক্যান নট সি, ভালোবাসা অন্ধ, প্রেমিকটা এটা দেখতে পায় না। আর এই কাহিনী নিয়েই এর ভিতরে ফুটিয়ে তোলা হচ্ছে যে অর্থ যে প্রেমকে থামিয়ে রাখতে পারেনি বা পারেও না, শুধু তাই না, যুদ্ধ যে প্রেমকে থামিয়ে রাখতে পারে। আমি যখন আমাদের আর্নেস্ট হেমিংয়ে পড়াবো, যখন জর্জ বার্নার্ডশো পড়াবো, যুদ্ধ প্রেমকে থামিয়ে রাখতে পারেনি। তো এই ভিতরে ফুটে তোলা হচ্ছে যে লাভ ইজ ডিভাইন, ভালোবাসা কোনো কিছু আটকে রাখতে পারে না। তো এই কাহিনী নিয়ে একটা নাটক লেখা হয়েছে, আর সেই নাটকের নামটাই দেওয়া হয়েছে, এই যে এতক্ষণ আমরা যেটা দেখলাম, এটা আমরা দেখেছি এই যে শাইলক ছিল আপনাদের ব্যবসায়ী, এটা নিয়ে যে নাটকটা হয়েছে, নাটকের নাম দিয়েছে শাইলক ছিল ব্যবসায়ী, ব্যবসায়ী ইংরেজি মার্চেন্ট, আর এ ছিল ওই ভেনিস শহরের মার্চেন্ট। দ্যাটস ওয়াই এটা নিয়ে যে নাটক হয়েছে, নাটকের নামই দেওয়া হয়েছে দ্য মার্চেন্ট অফ ভ্যানিস, ভ্যানিসের ব্যবসায়ী। কি সুন্দর নামটা, তাই না? নামটা লিখে নিই, দ্য মার্চেন্ট অফ ভ্যানিস, দ্য দ্য মার্চেন্ট অফ ভ্যানিস, VANIC, দ্য মার্চেন্ট অফ ভ্যানিস। ওকে, তাহলে খেয়াল করুন, এই যে মার্চেন্ট অফ ভ্যানিস আমরা নাটকটা দেখলাম, এখানে আমরা বিখ্যাত একটা ডায়লগ পেয়ে যাই। সেটা কি? আমরা দেখেছিলাম যে আমাদের ব্যাসানীয় বিষণ্ণ মন নিয়ে যখন শায়লাক টাকা চেয়েছিল, তখন সে বলেছিল, লাভ ইজ ব্লাইন্ড, লাভার ক্যান নট সি, ভালোবাসা হচ্ছে অন্ধ, প্রেমিক এটা দেখতে পায় না। এই যে দেখুন কে কোন প্রেক্ষাপটে ডায়লগটা দিয়েছে, যখন এইটা আপনার হৃদয়ে থাকবে, আর সেদিন ডায়লগের ভুল হবে না, কখনোই ভুল হবে না। আমরা যেটা করি, আমরা মুখস্থ করি, এই ডায়লগ কে দিয়েছে? অথেলো, এই ডায়লগ কে দিয়েছে? হ্যামলেট, এই ডায়লগ কে দিয়েছে? অরল্যান্ডো। কোনো প্রেক্ষাপট জানি না, আমরা মুখস্থ করি। আর মুখস্থ করলে তো আমাদের কাছে যে অরল্যান্ডো, সেই অথেলো, সেই ব্যাসানীয়, ঠিক কিনা? ভুল করেও যে আমরা ব্যাসানীয় জায়গায় অরল্যান্ডো লিখি, অরল্যান্ডো ব্যাসানীয় বলি, ভুল করে ফেলি, সেটাও বুঝতে পারি না। কাজে এরকম ভিতরে থরের ভিতরে গেলে দেখুন আর ভুল হবে না। তাহলে আমরা একটু বিখ্যাত ডায়লগটা লিখে নিই, লাভ ইজ ব্লাইন্ড, BLI, and love is blind, lover cannot see, ভালোবাসা অন্ধ, প্রেমিক এটা দেখতে পায় না। লাভ ইজ ব্লাইন্ড, লাভার ক্যান নট সি, ভালোবাসা অন্ধ, প্রেমিক এটা দেখতে পায় না। তাহলে এটা যদি বলে যে কে বলেছে, তাহলে কি হবে? বলেন তো কে বলেছে? ব্যাসানীয়। ব্যাসানীয়। গুড। আর ভুল হবে? ইনশাআল্লাহ ভুল হবে না, আর ইনশাআল্লাহ ভুল হবে না। কেন? প্রেক্ষাপট। আচ্ছা, এখানে আমরা দেখলাম যে যদি প্রশ্ন আসে, পোরশা ইজ দ্য সিটিজেন অফ ড্যাশ, পোরশা কোথাকার সিটিজেন? বেলমন্ট। বেলমন্ট। খেয়াল করেছেন? হু ইজ দ্য ফ্রেন্ড অফ ব্যাসানীয়? বেলমন্ট। অ্যান্টোনিও। আচ্ছা, একটু ওয়েট করি, একটু ওয়েট করি সবাই। আমরা লেগে থাকবো। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি শিখতে? কষ্ট হচ্ছে? না স্যার। গুড, এই তো, এই ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে, কারণ ক্যাডারশিপ মানে হচ্ছে ধৈর্য, শুধু মেধাবীরা স্যার ভালো লাগছে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। এই তো, এটাই কাজ লাগবে, পরিশ্রম মেধাবীরা। এই যে আপনারা লেগে আছেন, এইটা কাজ লাগবে, এখানে আর কিছু লাগবে না, একাডেমিক রেজাল্ট কিছু লাগবে না। দেখবেন আপনার সাথে অনেকেই লেগে থাকবে, হ্যাঁ, অনেকে লেগে থাকবে 3 দিন 4 দিন 5 দিন তার নাই, হ্যাঁ, সেটা তো যুদ্ধের ময়দানে না, তাহলে সফল হবে কেমন? ওকে, কাজে যুদ্ধের মধ্যে থাকতে হবে। একটু খেয়াল করুন যে তাহলে আমরা দেখলাম যে ব্যাসানীয় বন্ধু পেয়েছিল হু দ্য ফ্রেন্ড অফ
ব্যাসনের বন্ধু কে? অ্যান্টনি। অ্যান্টোনিও। গুড। আচ্ছা, এবার খেয়াল করুন, এই যে শায়লাক না, এই শায়লাক হচ্ছে আমাদের ব্যবসায়ী ছিল, যারা টাকা ধার দেয় এদেরকে বলে মানি লেন্ডার, আর একে বলে ইউজারার। ইউজারার, ইউজারার, যারা টাকা ধার দেয় এদেরকে বলা হয় মানি লেন্ডার বা ইউজারার, ইউজারার। তাহলে শায়লাক কি ছিল? ইউজারার। পাশাপাশি এখানে ইহুদি ছিল, এজন্য একে বলে জিউ, জিউ। তার মানে একে জিউ বলা হয় এবং ইউজারার বলা হয়। প্রশ্ন আসছে শায়লাক ইজ ড্যাশ, শায়লাক কি? সেখানে অপশন দেওয়া ছিল জিউ, এ ইউজারার, আর অপশন দেওয়া ছিল বোথ এ এন্ড বি। তাহলে উত্তর কি বলেন দেখি? both A and B. রাইট, A and B. গুড, রাইট, এরকম বুঝলে হলো। তাহলে এতক্ষণ আমরা যেটা দেখলাম, এবার খেয়াল করেন এই যে মার্সনা ভ্যানিস নাটকে দেখলাম, কোন কারণে মার্সনা ভ্যানিস নাম হয়েছে? বন্ধু রাখি, কোন কারণে এটা নাম এটা হয়েছে আমরা এটা বুঝতে পেরেছি। এবার বন্ধুরা খেয়াল করুন, আমরা জানি নাটকের ভিতরে দুইটা ধরন আছে। যে নাটকটা আমাদের দুঃখ, দুর্বিষহ, যন্ত্রণা, এমনকি প্রধান চরিত্রের মৃত্যু, তাকে বলা হয় ট্র্যাজেডি। আর যেটা আমাদের হাসি উদ্রেক করে তাকে বলা হয় কমেডি। তাহলে এই যে নাটকটা আমরা দেখলাম, এটা কি আমাদেরকে কাঁদিয়েছে নাকি হাসিয়েছে? হাসিয়েছে। বলেন দেখি। হাসিয়েছে। ট্র্যাগি কমেডি হবে। দেখেন ট্র্যাগি কমেডি। দেখেন, আমরা কিন্তু সাইলেন্ট, কেউ বুঝতে পারছি না যে হাসালো কোনটুকু আর কাঁদলো কোনটুকু, তাই না? হ্যাঁ, রাইট, থ্যাংক ইউ, সব চলে গেল। দেখেন, এটা কিন্তু আমরা কনফিউজ, এটা কি হাসাচ্ছে না কাঁদাচ্ছে। দেখেন, এটা কিন্তু একদিক দিয়ে আমাদের ভালো লাগছে যে হ্যাঁ সে ভালোবাসছে, প্রেম তো ভালো জিনিস, হ্যাঁ ভালো, কিন্তু তার যে প্রিয় তোমাকে রেখে আসলো, কিন্তু তার যে ফোকাস হয়েছে এখানে। ভালোবাসছে কিন্তু তার কাছে টাকা নেই, কষ্ট হচ্ছে, তার প্রিয় মানুষকে ছেড়ে চলে যাচ্ছে, আবার ঠিক ভগ্ন হৃদয় নিয়ে ফিরছে, তখনই চলে আসছে শায়লক টাকা বই। এটা আমাদেরকে কাঁদিয়েছে। তো যে নাটকটা আমাদের হাসায় আবার কাঁদায়, এদেরকে একসাথে বলা হয় ট্র্যাজিক কমেডি। কি বলা হয়? ট্র্যাজিক কমেডি। কি লিখে নিন? ট্র্যাজিক কমেডি। ট্র্যাজিক কমেডি, ভালো করে খেয়াল রাখবেন। প্রথমত কথা আমরা জানবো এটা কমেডি, প্রথমত এটা কমেডি। কি বললাম? প্রথমত এটা কমেডি, আবার এটাই ট্র্যাজিক কমেডি। শেক্সপিয়ারের 5 নাটক আছে, ওই 5 নাটক হচ্ছে কমেডি, আবার ওকে বলা হয় ট্র্যাজিক কমেডি। তার মধ্যে একটা হচ্ছে মার্সনা ভ্যানিস। আমরা যখন শেষ করবো আপনাদেরকে এটা মিলিয়ে দিব যে কোন 5টা। এখন অপশন যদি আসে যে কোন টাইপের গ্রন্থ, যদি অপশনে থাকে কমেডি তাহলে উত্তর হবে কমেডি, অপশনে যদি থাকে ট্র্যাজিক কমেডি তাহলে উত্তর হবে ট্র্যাজিক কমেডি, আর অপশনে যদি কমেডিও আছে, ট্র্যাজিক কমেডিও আছে, তাহলে নিতে হবে ট্র্যাজিক কমেডি, কারণ ট্র্যাজিক কমেডির পক্ষে লজিক বেশি। আপনাদের কখনো অপশন এরকম দেয়, ধরেন যে দুইটাই সঠিক, ঠিক আছে, দুইটাই সঠিক, সেক্ষেত্রে আমরা দিতে হয় যে কোনটা সর্বোচ্চ সঠিক, এটা দিতে হয়। একটা একটু বেস্ট, কারণ চুজ দ্য বেস্ট আনসার, একটা একটু পক্ষে লজিক বেশি, তখন লজিকটা দিতে হয়। আলোটা বাড়াইলে ভালো হতো স্যার। কোনটা? আলোটা, লাইট একটু বাড়াইলে ভালো হতো। কারেন্ট নাই ভাই, কারেন্ট নাই মনে হয় স্যারের ওখানে, সমস্যা নাই। আমি তাহলে ক্লাস বন্ধ করে দেবো? না স্যার, সমস্যা হচ্ছে না কোনো। দেখা যাচ্ছে না স্যার, ভাইয়া, সমস্যা না। হচ্ছে না। এইটাই কাজে লাগবে, এইটাই কাজে লাগবে, একটু সমস্যাটা কোনো ফ্যাক্টর। এইটাই কাজে লাগবে। কারণ আপনি যখনই যে পরিবেশ মেনে নিতে পারবেন আপনি সফল হবেন। যে পরিবেশ, সে পরিবেশ আপনাকে মেনে নিতে হবে, তাহলে আপনি সফল হবেন। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে আমরা এটাকে প্রথমত যেটা বলছিলাম যে চুজ দ্য বেস্ট অ্যান্সার, যেটার পক্ষে লজিক বেশি ওইটা আমাদের গ্রহণ করতে হবে। আর যদি দেখা যায় যে দুটাই সেম, একই রকম গুরুত্ব, সেক্ষেত্রে আমরা কেমন অ্যান্সার করবো? সেক্ষেত্রে কম্পারেটিভলি আগে যেটা থাকে ওইটাকে অ্যান্সার করতে হয়। ধরেন এ তে একটা, বি তে একটা, এ নিতে হবে, বি তে একটা, সি তে একটা, বি তে নিতে হবে। যেক্ষেত্রে দুইটা সেম লেভেল গুরুত্ব বহন করে, সেক্ষেত্রে কম্পারেটিভলি আগে যেটা ওইটা আমাদের রিসিভ করতে হবে। আর যদি দুইটার মধ্যে যদি যেটা দেখতে হবে যে কোনটা, আরেক ক্ষেত্রে হলো কি, ধরেন একটা একটু বেশি একটা কম, তখন যেটার পক্ষে বেশি লজিক ওইটাকে নিতে হবে। তো এখানে আমাদের যদি কমেডি থেকে কমেডি, ট্র্যাজিক কমেডি থেকে ট্র্যাজিক কমেডি, আর দুইটা যদি থাকে তাহলে ট্র্যাজিক কমেডির পক্ষে লজিক বেশি, এটা নিতে হবে। দেখো 5 নাটক আছে, আমি একটু মিলিয়ে দেবো আপনাদের 5 নাটক আমরা খেয়াল রাখবো। ওকে, তাহলে এতক্ষণ আমরা যেটা দেখলাম যে এখানে আমাদের বিখ্যাত একটা কেক আর বন্ধু ছিল, কেক একটা সহযোগিতা করেছিল, এবং তার প্রেয়সীর নাম কি ছিল, বেশিনের প্রেয়সীর নাম কি ছিল, এবং পোর্শা কোন শহরে থাকতো। ওকে, এবং আমরা দেখেন এই কোটেশনটা আমরা মুখস্থ করবো না। লাভ ইজ ব্লাইন্ড আমরা মনে রাখবো, এখানে ভালো সমান্ত, সে অন্ধ কে হয়েছিল?
ব্যবসায় অন্ধ হয়ে গিয়েছিল। তার পকেটে টাকা নেই কিন্তু তারপর সে প্রেমে পড়ে গিয়েছিল। তার মানে কি এখানে ব্লাইন্ড কে ব্যবসা নিয়ে, তার মানে এই ব্লাইন্ড নিয়ে ভালোবাসা অন্ধত্ব নিয়ে যত কোশ্চেন থাকবে সবই নেওয়া হয়েছে ব্যবসা নিয়ে থেকে। আর কি মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, মুখস্থ করতে হবে না, মুখস্থ করার কোনো দরকার নেই। ইট উইল কার ফর অফ হার্ট। আমি আপনাদের যখন অন্য রাইটার পড়াবো হাজার হাজার কোটেশন দেখবেন এক নিমিষে মনে রাখতে পারবেন, হাজার হাজার কোটেশন। ওকে, তো যাই হোক আমরা এতক্ষণ যেটা দেখলাম কে কাকে বলেছিল, কি বলেছিল, কার ভূমিকা কি ছিল, একটু 5 সেকেন্ড দেখে নিই, 5 সেকেন্ড একটু দেখে নিই সবাই, 5 সেকেন্ড দেখে নিই। এরপরেই চলে যাবে আমার অভিনীত নাটক। আচ্ছা আমি যাকে বলি একটু রেসপন্স দিয়ে উত্তর করবেন। মাসুম, মাসুম একটু চলে আসছে। আচ্ছা আমাকে একটু সাইফুর রহমান, আমাকে শুনতে পাচ্ছেন? সাইফুর রহমান, সাইফুর রহমান আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ তারপরে একটু বলুন যে হু ইজ দ্য beloved of ব্যাসানু ইন মার্চেন্ট অফ ভেনিস। মার্চেন্ট ভেনিসের ব্যাসানুর beloved-এর নাম কি? পোর্শিয়া। পোর্শিয়া, গুড। আপনি বলুন তো যে পোর্শিয়া ইজ দ্য সিটিজেন অফ ড্যাশ, জার্মান, স্কটিশ এবং বেলমন্ট। বেলমন্ট। গুড। আচ্ছা আমাকে জাবের সরকার, আমাকে শুনতে পাচ্ছেন? জাবের সরকার, জি স্যার। হ্যাঁ জাবের সরকার একটু বলুন যে হু হেল্পস টু গেট মানি এন্ড ব্যাসানুকে টাকা পেতে কে সহযোগিতা করেছিল? অ্যান্টোনিও। অ্যান্টনি, গুড গুড, অ্যান্টনি, গুড। আচ্ছা আমাকে সুমন আলী, সুমন না বলবো হচ্ছে মোস্তারি, মোস্তারি একটু বলুন তো মোস্তারি। জি স্যার বলেন। হু ইজ দ্য মার্চেন্ট ইন মার্চেন্ট অফ ভেনিস? মার্চেন্ট অফ ভেনিসের মার্চেন্ট কি? হু? শাইলক। গুড, শাইলাক। কিভাবে প্রশ্ন আসছে দেখছেন, কিভাবে প্রশ্ন চলে আসে, এভাবে ক্যারেক্টার থেকে কিন্তু প্রশ্ন আসবে। ওকে, আপনারা নিশ্চিত থাকবেন যে এখন প্রশ্ন কিন্তু এরকমই হবে আপনাদের পর থেকে এরকমই হবে। আগে এরকম আসতো যে হ্যামলেট কে লিখেছে, মার্চেন্ট অফ ভেনিস কে লিখেছে, এরকম আগে আসতো। কারণ কি অনেক মানে আগে হতো কি যে ওই অমুক শেক্সপিয়ারের নাম জানে, শেক্সপিয়ারের নাম জানাটা ছিল বড় ব্যাপার, আরে শেক্সপিয়ারের নাম জানে। কিন্তু এখন প্রশ্ন হতে না, এখন আর ওইটা দিবে না যে হ্যামলেট কে লিখছে, মার্চেন্ট অফ ভেনিস কে লিখছে, এইটা দিবে না, বরং এখন দেখবে যে ব্যাসাইনোর ডার্লিং এর নাম কি, এরকম দিবে, একদম ভিতর থেকে ক্যারেক্টার থেকে দিবে। কিন্তু আমরা যারা ভিতর থেকে জানবো তারা কিন্তু আমরা চলে আসবো। আর পুরোটা কোশ্চেন জানা মানে কিন্তু চারটেখানি কথা না। ওকে, তাহলে এবার আমরা চলে আসবো। আমাকে একটু স্যার একটা প্রশ্ন। স্যার এখানে একটা কোটেশন আছে না স্যার, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা স্যার কোন প্রেক্ষাপটে হইছে একটু যদি বলতেন। এটা হচ্ছে যে এটা আপনাদের লাগবে না, এটা লাগলে আমি বলতাম। এটা হচ্ছে যে যখন সে ওই আমাদের পর্ষিয়া, পর্ষিয়ার সাথে যখন তার একটা ইয়া হয়, মনোমান্বিত হয়, প্রেমের ভিতরে থাকবেই তাই না, তিক্ততা থাকবে। তখন ও যখন ছেড়ে চলে আসে, হ্যাঁ ও যখন ছেড়ে চলে আসে তখন ওই ব্যাসানের প্রতি তার একটা সন্দেহ হচ্ছিল। তো সন্দেহ নিয়ে বলেছে হ্যাঁ চকচক করলে শোনা হয় না, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। হ্যাঁ এটা লাগবে না, এটা লাগবে না। কারণ কি আমি আপনাদের যেটা দিই না ওইটা শুধু মনে রাখার চেষ্টা করবেন, এর বাইরে লাগবে না। আমি যদি এই মাস্টার ভ্যানিস নিয়ে যদি আমি লেকচার দিই আপনাদের, আমি 15 দিন লেকচার দেবো একটা টপিকস নিয়ে, মাস্টার ভ্যানিস নিয়ে ফুরাবে না। এইটা জানা লাগবে না, আমি আপনাদের যতটুকু দিই না শুধু এতটুকু মনে রাখবেন এনাফ, এর বাইরে লাগবে না, এর বাইরে লাগবে না, শুধু এতটুকু মনে রাখতে হলে এনাফ। হ্যাঁ এই জন্য জাস্ট এটা মনে রাখার চেষ্টা করেন। হ্যাঁ স্যার একটু সন্দেহ ছিল, একটা প্রশ্ন করতেছি স্যার। বলেন। স্যার দ্য মার্চেন্ট অফ ভেনিসটা লিখেছেন কি শাইলক নাকি? লিখেছে না, লেখক তো শেক্সপিয়ার। এখন তো সব শেক্সপিয়ার নিয়ে কথা বলছি, আমরা সব শেক্সপিয়ার নিয়ে কথা বলছি, লেখক তো শেক্সপিয়ার। ওকে আচ্ছা আমাকে একটু মেরা একটু বলেন। মেরা, মেরা আমাকে শুনতে পাচ্ছেন? মেরা আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। গুড, এই তো আপনার খুব ভালো লাগছে, আপনাদের রেসপন্স খুব ভালো। এরকম রেসপন্স রাখবেন। হ্যাঁ মানে কথা বললেই উইন করবেন। অনেকে আছে কি ক্লাস করতে ঢুকে ঘুমানো ভাব, একটা করছে, এদের স্থান পৃথিবীতে নাই, পৃথিবী এদেরকে ভালোবাসে না, পৃথিবী যারা অ্যাক্টিভ তাদেরকে ভালোবাসে এবং অ্যাক্টিভরা জয় করে। হ্যাঁ গুড। তো মীরা একটু আমাকে বলুন যে যদি প্রশ্ন আসে
যে ইন প্রফেশনাল লাইফ শাইলাক ওয়াজ ড্যাশ, ব্যক্তিগত জীবনে শাইলাক কি ছিল, সেখানে অপশন দেওয়া থাকলো জিউ, ইউজার এবং বোথ এ এন্ড বি। উত্তর কি হবে? both A and B. গুড। আচ্ছা আপনিই বলুন, মীরা বলুন, যে লাভ ইজ ব্লাইন্ড লাভার ক্যান নট সি, এটা কে বলেছে? এটা বেসনিয়া বলেছিল। গুড, বাসেন। তাহলে যে প্রশ্ন আসে, আপনি বলুন লাভ ইজ ব্লাইন্ড লাভার ক্যান নট সি ইজ টেকেন ফ্রম ড্যাশ, কোন গ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে? এটা হলো কোন বই থেকে নেওয়া হয়েছে? দ্য মার্চেন্ট অফ ভেনিস। দ্য মার্চেন্ট অফ ভেনিস। আচ্ছা আপনি বলেন, আপনাকে বেশি পছন্দ করতেছে এখন, আপনি বলেন যে এই যে লাভ ইজ ব্লাইন্ড লাভার ক্যান নট সি, এখানে হু ইজ ব্লাইন্ড, কি অন্ধ? এটা বেসনিয়া। আসলে গুড। দেখে কি টাফ কোশ্চেন চলে আসে, কেমন? এটা কিন্তু পরীক্ষা আসে, কি টাফ কোশ্চেন চলে আসে, কাজে আমরা এখান থেকে নিয়ে আসবো। মীরা একটু আমাকে বলুন যে লাভ ইজ ব্লাইন্ড, আমরা তো কোনো কোটেশন আমরা মুখস্থ করি না, আপনি দেখেছেন কোনো কোটেশন আমরা মুখস্থ করি না, ভিতর থেকে আসে। এই 40 বিশেষে গতদিন আমি ম্যাকবেথ নিয়ে যেটা পড়েছি। আপনাদেরকে আরেকটা কথা, আজকে যারা প্রথম যদি কেউ থেকে দেখেন আজকে, তো আমি আগের ক্লাসটা ছিল ট্র্যাজেডি গুলো নিয়ে, শেক্সপিয়ারের পার্ট 1, ওটা আপনি দেখবেন। হ্যাঁ, তো আজকে আমি ফার্স্ট ক্লাস আমার এটা। ওটা আপনি দেখবেন। নো বেটার, আমি তো আছি, সব হয়ে যাবে। তো এই যে আমরা যেটা দেখেছিলাম যে একদম কোটেশন মুখস্থ করবো না, তাহলে মীরা একটু বলুন যে আমরা কি দেখে এটা মনে রাখবো যে এটা ব্যাসানে বলেছে, মানে কি দেখে মনে রাখবো? লাভ ইজ ব্লাইন্ড এই কোটেশন আমরা কি দেখে মনে রাখবো যে এটা আমাদের ব্যাসানে বলেছে, কি মনে রাখবো? দুইটার প্রথমে বি আছে এই জন্য। হ্যাঁ বলেন তো। Blind. ব্লাইন্ড। ব্লাইন্ড। টাকার কাছে ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা সে অন্ধ হয়েছিল। গুড, এই তো এরকম অনেক ক্লাস হবে, আটকাতে হবে। টাকার কাছে ভালোবাসা অন্ধ। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা অন্ধ, ব্যাসানে ভালোবাসা অন্ধ। এই প্রেক্ষাপটে যখন আমরা মনে থাকবে না, জীবন আর ভুল হবে, একদম মনে মুখস্থ থাকতে হবে না। আর আপনি যে এই ছেলেমেয়ে ভুল করে কেন, প্রেক্ষাপট না জেনে শুধু মুখস্থ করে, মুখস্থ করতে গেলে একদিন বার্ডেন হয়ে যায়। হাই রে কি পুজো পড়তেছি মনে থাকে না, আমাকে অনেকে ফোন দেয় স্যার কি যে করি মনে থাকে না। হ্যাঁ, কাজে তা তো মুখস্থ করে, কিন্তু এভাবে পড়লে দেখুন আর ভুল হবে না। এবং আমাকে আমার ক্লাস করে বলে স্যার ক্লাস করে ভুলই হয় না, মনে হয় যে দেখতে পাচ্ছি সামনে। এরকম আর কি। এখন আমরা দেখলাম, এরপরে ধরুন প্রশ্ন চলে আসলো যে ধরে একটা প্রশ্ন আসলো, ফ্রম হোয়ার ডু উই সি আই উইল ডাই নেভার আই লিট অন দিস আর্থ, কোন গ্রন্থ আমরা দেখি আই উইল ডাই নেভার আই লিট অন দিস আর্থ? অথবা ধরুন প্রশ্ন আসলো যে হাউ লং ডিড প্রসপেরো স্টেড ইন আইল্যান্ড, প্রসপেরো কত বছর আইল্যান্ডে অবস্থান করেছিল? অথবা ধরুন প্রশ্ন আসলো যে হু ইজ অ্যান্টোনিও, অ্যান্টোনিও কে? অথবা প্রশ্ন আসলো যে বাই হুজ ডায়লগ ডু ইউ ফাইন্ড শেক্সপিয়ার, কোন ডায়লগের ভিতর দিয়ে আমরা শেক্সপিয়ারকে খুঁজে পাই? অথবা প্রশ্ন আসলো হোয়াট ইজ দ্য লাস্ট ডায়লগ অফ শেক্সপিয়ার, শেক্সপিয়ারের শেষ ডায়লগটা কি? অথবা প্রশ্ন আসলো হোয়াট ইজ দ্য লাস্ট ওয়ার্ক বাই শেক্সপিয়ার, শেক্সপিয়ার জীবনের শেষ সৃষ্টিকর্ম কি? যতগুলো বলতেছি না, প্রত্যেকটা বিশেষ প্রশ্ন। নিশ্চয় ভাবতেছি, তাই না? আর ভাবতে হবে না, আমরা প্রেক্ষাপটটা শিখে আসি। তো দেখেন, এক সময় এক রাজা ছিল, নাম ছিল তার প্রসপেরো। নাম কি বললাম? প্রসপেরো, লিখে নিন সবাই, PROS, প্রসপেরো। আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে আপনাদেরকে একটা টনিক বলবো, যে ওই টনিকে আপনারা সমস্ত কর্ম মনে রাখতে পারবেন। এটা একটু পরে, জাস্ট ওয়েট এ মিনিট। তাহলে প্রসপেরো ছিল এক রাজা, খুব বই পড়া ছিল, এত বই পড়া, সবাই মাইক্রোফোন বন্ধ রাখি, সবাই মাইক্রোফোন বন্ধ রাখি। আচ্ছা, প্রসপেরো ছিল খুব বই পড়া, এত বই পড়া ছিল যে বই তার সামনে পেলে তার খাওয়া দাওয়া লাগতো না, বই পড়ে যাচ্ছে। দেখবেন ঢাকা ভার্সিটিতে ভ্যানে করে একজন লোক বই বিক্রি করে এবং ভ্যানে ওখানে লিখে রাখছে বই পোকা, দেখবেন আপনারা কেমন। তা আমাদের এই প্রসপেরো ছিল বই পড়া, বই পোকা, বই পেলে তার কোনো খাওয়া দাওয়া লাগতো না। এখন এরই ভাই নাম ছিল তার অ্যান্টোনিও। অ্যান্টোনিও কিন্তু আমরা আগেও পেয়েছি, নাম কি বললাম? অ্যান্টোনিও। অ্যান্টোনিও চাই যে যদি ভাইয়ের কাছ থেকে ক্ষমতা আমি নিতে পারতাম, লোভ, ক্ষমতার লোভ কেমনে নেওয়া যায়, প্ল্যান করছে মনে মনে, মানে খারাপ লোকগুলো যা হয় মনে মনে প্ল্যান করছে। কি প্ল্যান? যে ভাই তো আমার বই পড়ুয়া, বই তার সামনে থাকলে তো তার কোনো হুঁশ জ্ঞান থাকে না, তাহলে কাজ করি। কি কাজ? তো ওই ভাইকে দিয়ে একটা হাতে বই দিয়ে দিয়েছে, ভাই এই বইটা পড়ো। আর প্রশ্ন তো বই পড়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এরকম করে পড়ে যাচ্ছে, মানে পড়ে যাচ্ছে, তোর ওর কোনো দিকের খেয়াল নাই। আর ওই অবস্থায় প্রসপেরোকে করেছে কি অ্যান্টোনিও,
এরকম কোলে করে নিয়ে এক নৌকায় গিয়া বসাই দিচ্ছে। বোঝেন, নৌকায় গিয়া বসাই দিচ্ছে, নৌকা ভাসতে হতে চলে যাচ্ছে। আর ও যে ভাসতে চলে যাচ্ছে, ওর কোনো গুরুত্ব নেই, ওর সাথে পড়ে যাচ্ছে। মানে এমন পড়ুয়া, মানে নিমগ্নতা কাকে বলে। রবিগুরু একবার বই পড়তেছে, কেমন লেখালেখি করতেছে, তো তার পাশ দিয়ে এক হিন্দু বিবাহ যাত্রা যাচ্ছিল। হিন্দু বিবাহ যাত্রা তো মানুষ বোঝেন, ঢাক ঢোল বাড়ি বাজিয়ে। পাশ থেকে একজন আসে বলে কি, ঠাকুর মশাই কার বিয়ে গেল? তখন রবিগুলো কি বিয়ে, কোথায় বিয়ে? মানে সে বুঝতেই পারে না। চিন্তা করেন, একেই বলেছে ডেডিকেশন। এই জন্য আপনাদেরকে বলি যে আপনারা এইভাবে লেগে থাকবেন, কেমন। দেখুন, ওই যে বই পড়ে যাচ্ছে, আর এদিকে নৌকায় যে ভাসতে ভাসতে চলে যাচ্ছে, কোনো গুরুক্ষেপ নাই, প্রস্ফুরে পড়ে যাচ্ছে। আর ওই নৌকায় দিয়েছে শিশুকন্যা, ওই প্রস্ফুর এক শিশুকন্যা ছিল, নাম ছিল তার মিরান্ডা। ওই মিরান্ডাকে ওই নৌকায় তুলে দিয়েছে। এবার তারা ভাসতে ভাসতে চলে যাচ্ছে। তাহলে আমরা একটু লিখে নিই, মেয়েটার নাম কি? মিরান্ডা, MIRAND, মিরান্ডা। ওকে, এবার প্রস্ফুর মিরান্ডা ভাসতে ভাসতে চলে যাচ্ছে। এখন ভাসিয়ে দিয়ে ক্ষমতা দখল করেছে এই অ্যান্টোনিও, বর্তমান রাজা কিন্তু এখন অ্যান্টোনিও ভাসিয়ে দিয়ে ক্ষমতা দখল করেছে। তো এদিকে ভাসতে 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 কি করা যায়, ভাসতে ভাসতে ওই একটা দ্বীপ, ওই দ্বীপে গিয়া এই প্রস্ফুর এবং মিরান্ডা উঠেছে। যাবার পরে দ্বীপে যত পশু পাখি ছিল, হ্যাঁ, ওই আমাদের প্রস্ফুর না, ওই দ্বীপের মধ্যে যত পশু পাখি ছিল সব পশু পাখি ওই মিরান্ডার প্রস্ফুর পোষ হয়ে গেছে। কেমন? কারণ ওই প্রস্ফুরের কাছে ছিল এক ম্যাজিক্যাল পাওয়ার, নাম ছিল তার এরিয়েল। এই ম্যাজিক্যাল পাওয়ারের কারণে প্রস্ফুর যা বলবে তাই হবে। ওখানে যত মানসিক প্রাণী ছিল, সমস্ত মানসিক প্রাণী ওই ম্যাজিক্যাল পাওয়ারের কারণে প্রস্ফুর পোষ মেনে গেছে। যা বলবে তাই। বাঘকে যদি বলে এই বাঘ এদিকে আসবে, চলে যাবে। চিন্তা করেন। তো ওই প্রস্ফুর ওই ম্যাজিক্যাল পাওয়ারের নাম ছিল এরিয়েল, এরিয়েল। ওকে, তো খেয়াল করবেন, আমরা যখন এটা অভিনয় করি, তো এই যে এরিয়েল চরিত্রে যিনি অভিনয় করে, আপনারা ওই গেরিলা চলচ্চিত্রের নাম শুনেছেন তাই না? এই গেরিলা চলচ্চিত্র করেছে কি জানেন? নাসিরুদ্দিন ইউসুফ। হ্যাঁ, তো ওই নাসিরুদ্দিন ইউসুফ আর নাসিরুদ্দিন ইউসুফের ওয়াইফের নাম শিমুল ইউসুফ, খুব ভালো মঞ্চ নাটক করতে পারে। কেমন? তো আমরা এরিয়েল চরিত্রে অভিনয় করতো ওই শিমুল ইউসুফ। ওনাকে আমরা কি করতাম, এই একটা পর্দা দিয়ে দিতাম, সাদা একটা পর্দা, এই ম্যাজিক্যাল পাওয়ার। ও কোনো কথা বলতো না, উনি কোনো কথা বলতো না, এরকম করতো, ওইটা তার সংকেত, সংকেত। এটা হচ্ছে তার ম্যাজিক্যাল পাওয়ার। আর এই নাসিরুদ্দিন ইউসুফ আর শিমুল ইউসুফের দম্পতিতে একটা মেয়ে আছে, নাম হলো এশা। তো এশা অভিনয় করতে হচ্ছে এই মিরান্ডা চরিত্রে। খেয়াল রাখবেন আপনারা চরিত্রগুলো, কেমন। তো যাক, এখন এই দ্বীপের অবস্থান করছে, দ্বীপের সমস্ত পশু পাখির পোষ নিয়ে গেছে। ওই পশু পাখিদের মধ্যে একটা ছিল আবার ক্যালিবার নাম, হাফ ম্যান হাফ ফিশ, তার অর্ধেক মানুষ অর্ধেক মাছ। তো তাকে তো আমরা কেমন অভিনয় করতাম, ঠিক এরকম করে দুই পা একদম বেঁধে দিতাম, বেঁধে দিয়ে এই মাজার থেকে শুরু করে নিচে ফানলাকারে বেনাই ছাড়া দিতাম, তার মানে মাছের মতো লেজ হইতো, আর দুই পা যে ভর দিয়ে এরকম করে হাঁটতো সে। না, বুঝতে পারছো আমরা আশা করি। এ ছিল ক্যালিবান, এর নাম হবে ক্যালিবান, লিখে নেন ক্যালিবান। কারণ প্রশ্ন কিন্তু আসবে, ড্যাশ ইজ দ্য ক্যারেক্টার, ক্যালিবান। তো যাই হোক, এইবার ওই দ্বীপে তারা আছে। এদিকে দ্বীপে থাকতে 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 তো অবস্থান করছে, আর এদিকে বর্তমান রাজা কিন্তু আমাদের অ্যান্টোনিও। তো অ্যান্টোনিও রাজ্য চালাইতে চালাইতে একসময় ভাবতেছে যে আমি যদি একটু ঠিক এই মুহূর্তে সমুদ্র ভ্রমণ করতে পারতাম। মানে রাজাদের যা ইচ্ছা আর কি, রাজারা তো খেয়ালিপনার বসে যা ইচ্ছা করে, আজকে নাইজেরিয়া যাবে, কানাডা যাবে, চলে গেছে। আমি যদি একটু সমুদ্র ভ্রমণে যাইতে পারতাম, যে কথা সেই কাজ। তবে পার্শ্ববর্তী এক রাজকুমার, নাম হলো ফার্ডিন্যান্ড, FARDINAND, এই ফার্ডিন্যান্ড, FARDINAND, এই পার্শ্ববর্তী রাজকুমার ফার্ডিন্যান্ড, ওই ফার্ডিন্যান্ডকে নিয়ে অ্যান্টোনিও সমুদ্র ভ্রমণে বের হয়েছে আরো লোকজন নিয়ে। এখন সমুদ্র তো যাচ্ছে, যাইতে 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 আমাদের যে দ্বীপে ওই প্রস্ফুর আছে, হঠাৎ করে প্রস্ফুর ঘুরতেছে আনমনে। আর হঠাৎ করে প্রস্ফুর মনে হলো, কেন মনে হলো, আচ্ছা ওই যে জাহাজটা যাচ্ছে, আমি যদি ওই জাহাজটাকে ডুবে দিতে পারতাম। প্রস্ফুর ম্যাজিক্যাল পাওয়ার আছে, ও যা ভাবে তাই, আমি তো ডুবে দিতে পারতাম। ওই পারতাম মানে কি, চিন্তা করছে মানে জাহাজ গেছে ডুবে, ম্যাজিক্যাল পাওয়ার আছে, জাহাজ গেছে ডুবে। এবং ডুবে গেলে সমস্ত যারা ছিল সব কিছু মারা, সবাই গেছে মারা, একমাত্র বেঁচে আছে
ওই যে অ্যান্টনি ফার্ডিনান্ড ওরা দুজন বেঁচে আছে। তো আস্তে আস্তে সাথে 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 ওই ওরা দেখে যে গাছপালা দেখাচ্ছে ওই দ্বীপে গিয়ে তারা উঠছে। এখন অ্যান্টনি দেখে যখন দ্বীপে উঠছে, দ্বীপে ওঠার পরে দেখে যে সমস্ত পশু পাখি ওই অ্যান্টনিকে খেতে আসতেছে আবার চলে যাচ্ছে। মানুষের যেসব প্রাণী খেতে আসতেছে অ্যান্টনিকে আবার চলে যাচ্ছে। তখন অ্যান্টনি ভাবে কি আছে বনের মাঝে, এমন কি আছে যে আমাকে পশু পাখি খেতে যাচ্ছে আবার আমাকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে, কি এমন কি আছে। তখন হঠাৎ করে অ্যান্টনি দেখে যে দূর থেকে আগুনের কুণ্ডলি ভেসে আসছে, ধোঁয়া। তখন আমাদের অ্যান্টনি বুঝতে বাকি নাই যে নিশ্চয়ই এই বনের মধ্যে দ্বীপের মধ্যে কোনো মানুষের প্রতিচ্ছবি আছে, কারণ একমাত্র মানুষ হিউম্যান বিংস যা আগুনের ব্যবহার করতে পারে, আর কেউ কিন্তু আগুন ব্যবহার করতে পারে না। ওটা ধরে নিয়েছে, হ্যাঁ আগুন ভিন্ন কাজে সৃষ্টি হতে পারে, লাকড়ি পুড়ে হতে পারে, কিন্তু মানুষ মানে ধরে নিয়েছে যে মানুষ এখানে আছে। এখন হঠাৎ করে ও দেখে যে একটা লোক দাঁড়িয়ে আছে। এখন অ্যান্টনিকে তার কাছে গিয়ে জিজ্ঞেস করছে, কে ভাই তুমি এই বনের মধ্যে, এই দ্বীপের মধ্যে, যে আমাকে পশু খেতে যাচ্ছে আবার তুমি তাকে আটকে নিয়ে যাচ্ছ, কে আছো তুমি? এবং এই 12টা বছরের ব্যবধানে অলরেডি সেই দ্বীপে তারা 12টা বছর কাটে দিয়েছে। এই 12টা বছরের ব্যবধানে তাদের অভাব এতটাই চেঞ্জ হয়ে গেছে, তখন অ্যান্টনিও এবং প্রসপের কেউ কাকে চিনতেই পারে না এই 12টা বছরের ব্যবধানে। তখন হঠাৎ করে অ্যান্টনির কাছে বলতেছে, অ্যান্টনি বলতেছে, কে ভাই তুমি এখানে বনের মধ্যে পশুকে খেতে যাচ্ছে আবার আমাকে বাঁচিয়ে নিচ্ছ? তখন অ্যান্টনি বলে যে আমি না এক রাজ্যের রাজা ছিলাম, আমি খুব বই পড়েছিলাম, আর ওই সুযোগে আমার ভাই আমাকে বইটা হাতে দিয়ে নৌকায় ভাসিয়ে দেয় আমার শিশুকন্যা মিরান্ডাকে দিয়ে। তখন আমি ভাসতে ভাসতে এই দ্বীপে আছি, তাই এই দ্বীপে আমি এখন অবস্থান করছি। তখন হঠাৎ করে অ্যান্টনির টনক পড়ছে, আরে আমি তো আমার ভাইকে তো নৌকায় ভাসিয়ে দিয়েছিলাম, তাহলে তো এটা আমার সে হারানো ভাই যাকে আমি পাঠিয়ে দিয়েছিলাম। তখন হঠাৎ করে প্রসপেরের কেন যেন মনে হচ্ছে যে হ্যাঁ, মানে হয় না ধরেন বাই বন্ড যে একই রকম হয়, তো দেখেন কোনো কোনো কিন্তু মনে পড়ে। ধরেন একটা আমরা ছবিতে দেখছি না যে একটা বাচ্চা হারিয়ে গেছে, ইনফ্যান্ট একটা শিশু হারিয়ে গেছে, এবং হঠাৎ করে 30 বছর পরে তারই বাবা তার মুখোমুখি হচ্ছে, কেউ কাউকে চেনে না, হঠাৎ করে দেখবেন মুখোমুখি হচ্ছে, কাছে আসছে, দুজনের দিকে চোখ গিয়ে আটকে আছে, মানে ভিতরটা অনুভূতি সৃষ্টি হয়। আমরা যখন সিনেমা দেখি না তখন চোখের মুখ আর মুখ এরকম দেখা দেখি করে, কেমন আমরা দেখি না। হঠাৎ করে তখন ওইটা তখনই হয়েছে, তখন হঠাৎ করে মনে পড়ছে, আরে আমার তো সেই হারানো ভাই হবে কিনা। হঠাৎ করে তখন অ্যান্টনিও বুঝতে পেরেছে, তখন বুঝতে পেরে বলছে, হ্যাঁ ভাই আমি আসলে ক্ষমা করে দাও, আমি তো তুমি তো সে আমার সে ভাই ছিল, আমি তোমাকে নৌকায় ভাসিয়ে দিয়েছিলাম, আমাকে তুমি মাফ করে দাও, আর চলো আমরা সবাই দ্বীপে চলে যাই। তো আমাদের কথা বলতেছে আমাদের ব্যাটসম্যান অ্যান্টনিও এবং প্রসপেরো, আর এরই মাঝে আমাদের মিরান্ডা 12টা বছরের ব্যবধানে এতটাই সে বড় হয়ে গেছে যে পৃথিবীতে ভালোবাসা বলতে যে কিছু আছে এটার মিরান্ডার বুঝতে বাকি নেই। কথা বলতেছে অ্যান্টনিও প্রসপেরো, আর এদিকে পাশ থেকে দূর থেকে পাশ থেকে আমাদের ফার্ডিনান্ড এবং মিরান্ডা একে অপরের সাথে চোখে চোখ রেখে কথা বলছে, চোখে চোখ রেখে, মানে যাকে বলা হয় চোখে চোখ দিয়ে কথা বলতেছে। এবং ঠিক কথা বলা মানে কি, প্রথম দর্শনে আমাদের মিরান্ডা এবং ফার্ডিনান্ড একে অপরের প্রেমে পড়ে গেছে, যাকে বলা হয় লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দর্শনে প্রেম। ঠিক তখন তাদের প্রেমটা এতটাই তুঙ্গে উঠেছে, তখন আমাদের অ্যান্টনিও প্রসপেরো সিদ্ধান্ত নিয়েছে যে ভাই তাহলে কাজ করো, চলো আমরা সবাই রাজ্যে ফিরে যাই, সবাই আমরা রাজ্যে ফিরে যাই, আমরা রাজ্যে ফিরে গিয়ে এই ফার্ডিনান্ড এবং মিরান্ডার আমরা সবাই বিয়ের ব্যবস্থা করি। আর এদিকে ঠিক তখনই আমরা দেখি যে কথা সেই কাজ সিদ্ধান্ত নিয়েছে। হঠাৎ করেই আমরা দেখি মঞ্চের অপর প্রান্ত থেকে সানাইয়ের সুর বেজে উঠছে, তার মানে বিয়ে। কেমন? আর আমি অভিনয় করেছিলাম, বলুন তো কোনটা? স্যার ফার্ডিন্যান্ড। কার কাছে কি মনে হয় বলুন দেখি, কার কাছে কি মনে হয় ফার্ডিন্যান্ড। কোনটা? ফার্ডিন্যান্ড। আমি অভিনয় করেছিলাম এই ফার্ডিন্যান্ড চরিত্রে, কেমন? তো যাই হোক, আর এটা নিয়ে আমাদের একটা নাটক হয়েছে। তো যখনই মঞ্চে সবাই চলে এসেছে, আসার পরেই আমাদের প্রসপেরো এক বিষণ্ণ মন নিয়ে ভুগছে যে এখনই তো আমি এই দ্বীপবাসীদেরকে রেখে চলে যেতে হবে, যে দ্বীপের সাথে আমার এতটা সখ্যতা,
যে গাছ গাছের সাথে আমার এতটা সখ্যতা, এতটা ম্যাজিক্যাল পাওয়ার, এবং যখন ছেড়ে চলে যেতে হবে দ্বীপে, তার মাধ্যমে চলে যেতে হবে, তখন ম্যাজিক্যাল পাওয়ারটাকে ওই দ্বীপে রেখে আসতে হবে, ম্যাজিক্যাল পাওয়ারটা আনা যাবে না, সবকিছুকে রেখে আসতে হবে। তখন ওদেরকে বিদায় দেওয়ার জন্য আমাদের পরস্পর এক বিষণ্ণ মন নিয়ে মঞ্চে চলে আসি। এসেই তখন বলে, হে দ্বীপবাসী, আই উইল ডাই, আমি মারা যাচ্ছি মানে আমি আমার দ্বীপে ফিরে যাচ্ছি। আই উইল ডাই, মানে মারা যাচ্ছি। নেভার আই রিটার্ন দিস আর্থ, আমি আর এই পৃথিবীতে ফিরে আসবো না। আর্থ মানে কি, তোমাদের এই রাজ্যে, তোমাদের এই দ্বীপে আমি আর ফিরে আসবো না। ঠিক তখনই আমাদের অনেক ভগ্ন কষ্ট নিয়ে বলে, আই উইল ডাই, আমি মারা যাচ্ছি, মানে আমি দ্বীপে, তোমার দ্বীপ রেখে আমি চলে যাচ্ছি। নেভার আই রিটার্ন দিস আর্থ, আমি আর কখনো ফিরে আসবো না। কোনো কষ্ট হবে না, যে দ্বীপবাসীদের সাথে তার এতটা সখ্যতা, আজকে তাদেরকে রেখে চলে আসতে হবে। দেখেন না, একজন যদি পোষ মানা, যে পশু পাখি, বিড়াল পোষে, পাখি পোষে, সেই পাখির যদি একটা ক্ষতি হয়, তখন কিন্তু তার মালিকের কিন্তু অধরে চোখে অশ্রু ধরে। কেন একটু কষ্ট হবে না? যে দ্বীপবাসীদের সাথে 12টা বছরের সখ্যতা, অথচ সেই দ্বীপবাসীদেরকে রেখে আসতে হবে। আর সেই কান্না নিয়ে, ভগ্ন হৃদয় নিয়ে আমাদের প্রস্পের বলতেছে, আই উইল ডাই, নেভার আই রিটার্ন দিস আর্থ, আমি মারা যাচ্ছি, আমি আর কখনই পৃথিবীতে ফিরে আসবো না। আমি শিহরিত হচ্ছি যে কত ট্র্যাজেডি লাইফ, যাদের সাথে এত সমর্মিতা, তাদেরকে ছেড়ে আসে কত যন্ত্রণা। ঠিক যখন লাস্টে গিয়া বলে, আই উইল ডাই, নেভার রিটার্ন দিস আর্থে, মারা যাচ্ছি, পৃথিবীতে আর কখনো ফিরে আসবো না। এটা বলা মাত্র আমাদের নাটকের দ্য এন্ডিং, পরিসমাপ্তি। আর এটা নিয়েই একটা নাটক লেখা হয়েছে, আর সেই নাটকের নামটাই দেওয়া হয়েছে। এই যে দেখুন, নাটকটা যখন শুরু হয়েছিল, আমরা দেখেছিলাম নৌকায় ভাসিয়ে দিয়েছিল প্রসপেরোকে অ্যান্টোনিও। তো নৌকা যখন ভাসিয়ে দেয়, তখন আকাশে গর্জন ছিল, মেঘের গর্জন ছিল, ঘন ঘটা ছিল, বিদ্যুৎ গুম গুম করে বিদ্যুৎ চমকানো ছিল, বৃষ্টির মধ্য দিয়ে নৌকাকে ভাসিয়ে দিয়েছিল। আর এই ঝড়ো বাতাস, ঝড়ো হাওয়া ছিল। আর ঝড়ো বাতাস ইংরেজি উইন্ড, আর ঝড়ো বাতাস আর একটা ইংরেজি হলো টেম্পেস্ট, হৃদয়ের ঝলকানি, টেম্পেস্ট। দ্যাটস ওয়াই এটা নিয়ে যে নাটকটা হয়েছে, নাটকের নামে দেওয়া হয়েছে ঝড়ো বাতাস দ্য টেম্পেস্ট। খেয়াল করছেন কেমনে নামটা এসছে, কিভাবে নামটা এসছে? যখন সে আপনার ভিতরে সেই ইমেজটা, চিত্রকল্পটা ভেসে উঠতে না ভুল হবে না। তাহলে আমরা বিখ্যাত একটা নাটক আমরা লিখে নিই, দ্য টেম্পেস্ট। দ্য টেম্পেস্ট, TEMPEST, দ্য টেম্পেস্ট। ওকে, তো এই যে নাটকটা আমরা দেখলাম, এই নাটকের মধ্যে আমরা বিখ্যাত একটা লাইন আমরা দেখতে পাই। আমাদের প্রসপের যখন দ্বীপবাসীদেরকে ছেড়ে চলে আসে, তখন তাদেরকে ছেড়ে আসার যে যন্ত্রণা, কষ্ট, সেই কষ্ট মনে উনি বলেছিলেন, আই উইল ডাই, নেভার আই রিটার্ন দিস আর্থ। তাহলে আমরা একটু লিখে নিই, I will die, never I will return this earth. EART, কি লিখলাম? I will die, আমি মারা যাচ্ছি, নেভার আই উইল রিটার্ন দিস আর্থ, আমি আর পৃথিবীতে ফিরে আসবো না। তাহলে এটা কে বলেছিল? আমরা দেখেছিলাম এটা কে বলেছিল, বলেন থেকে কে বলেছিল? প্রসপেরো বলেছিল। এবং এই নাটকটা যখন মঞ্চায়িত হয়েছিল, এই নাটক যখন প্রকাশিত হয়েছিল, এবং এটা ছিল 1613 সালে নাটকটা প্রথম পাবলিশ হয়েছিল এবং মঞ্চায়িত হয়েছিল। আর এই 1613 সালে আমাদের শেক্সপিয়র এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন, এবং আক্রান্ত হওয়ার পরে, ওই সময় আক্রান্ত হওয়ার পরে উনি আর কোনো নাটকে হাত দিতে পারেননি। তারপরে লেখার সময় উনি হয়তো বুঝেছিলেন যে উনি হয়তো মারা যাবেন, উনি হয়তো আর পৃথিবীতে বেঁচে থাকবেন না। এটা উনি কেন বুঝতে পেরেছিলেন, উনি হয়তো আর পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন না, এটা উনি কেন বুঝতে পেরেছিলেন। এবং 1613 সালের পরে উনি আর কোনো নাটকে হাত দিতে পারেননি। এরপরে 3 বছর ধুকে 1616 সালে 23 এপ্রিল উইলিয়াম শেক্সপিয়র আমাদেরকে রেখে না ফ্রান্স দেশে পাড়ি জমিয়েছিলেন। দ্যাটস ওয়াই এই নাটকের পরে উনি আর কোনো নাটকে হাত দিতে পারেননি। আর এইটাই ছিল ওনার জীবনের শেষ সৃষ্টিকর্ম, লাস্ট ওয়ার্ক। এই লাস্ট ওয়ার্ককে বলা হয় সোয়ান সং, একটা ফ্রেজ, সোয়ান সং। তাহলে প্রশ্ন আসে যে হোয়াট ইজ দ্য সোয়ান সং বাই শেক্সপিয়র, তাহলে কি হবে বলেন তো? দ্য টেম্পেস্ট। এবং শুধু কি তাই, ভালো করে খেয়াল রাখবেন, এখানে কিন্তু প্রশ্ন আসবে, ভালো করে খেয়াল রাখবেন। এই ডায়লগটা উনি কেন যেন বুঝতে পেরেছিলেন যে উনি হয়তো বেঁচে থাকতে পারবেন না, উনি হয়তো পৃথিবীতে
পৃথিবী ছেড়ে উনি হয়তো মৃত্যুবরণ করতেছেন, এটা উনি বুঝতে পেরে ওই যে প্রস্পেরের ভিতর দিয়ে উনি বলে গেছেন আই উইল ডাই। এখানে যেন প্রস্পের নয়, এখানে শেক্সপিয়ার তার নিজের কথাটাই বলে যাচ্ছেন নাটকের ভিতর দিয়ে, আই উইল ডাই, নেভার আই রিটার্ন দিস আর্থ, আমি মারা যাচ্ছি আর আমি পৃথিবীতে কোনো ফিরে আসবো না। এটা ছিল নাটকের শেষ ডায়লগ। শুধু তাই নয়, এই নাটকের পরে শেক্সপিয়ার নাটকে হাত দিতে পারেননি। দ্যাটস এটা ছিল শেক্সপিয়ার জীবনের শেষ নাটক। শুধু তাই নয়, এই ডায়লগের ভিতর দিয়ে আমরা শেক্সপিয়ারকে খুঁজে পাই। এখানে আই উইল ডাই এটা প্রস্পেরের জন্য নয়, এটা শেক্সপিয়ার নিজের কথা বলে গেছে প্রস্পেরের ভিতর দিয়ে। আপনাকে ভাইবাতে প্রশ্ন করবে, আচ্ছা আপনি তো শেক্সপিয়ার পড়েছেন, আপনি জানেন শেক্সপিয়ার জীবনের শেষ সৃষ্টিকর্ম কি? ইয়েস আই নো দ্যাট। কনফিডেন্ট উত্তর করবে, আপনার কনফিডেন্ট দেখে পড়ে যাবে স্যার, আত্মবিশ্বাস দেখে পড়ে যাবে। তো হোয়াই, কি শেষ কর্ম? আপনি বলেন স্যার দ্য টেম্পেস্ট। তার মনে আচ্ছা আমরা শেক্সপিয়ারকে কোন ডায়লগের ভিতর দিয়ে খুঁজে পাই? আপনি বলুন যে স্যার আই উইল ডাই, নেভার আই রিটার্ন দিস আর্থ, আমি মারা যাচ্ছি, পৃথিবীতে আমি কখনো ফিরে আসবো না। তার বলে যাচ্ছে এটা বলেন তো কোন প্রেক্ষিতে বলেছিল? আমি বললাম স্যার যখন দ্বীপবাসী চলে আসে, আসার সময় সেই দ্বীপবাসীদেরকে দেখার সময় আমাদের প্রস্পের কষ্ট হচ্ছিল, সেই কষ্টমন নিয়ে উনি প্রস্পের বলেছিলেন আই উইল ডাই, মানে আমি মারা যাচ্ছি, মানে কি আমি আমার রাজ্যে ফিরে যাচ্ছি। এখানে ডাই মানে কি? মৃত্যুবরণ মানে কি? আমার রাজ্যে ফিরে যাচ্ছি। নেভার আই রিটার্ন দিস আর্থ, আমি আর পৃথিবীতে ফিরে আসবো না। পৃথিবীতে মানে তোমাদের এই রাজ্যে, আমি এই আইল্যান্ডে আমি ফিরে আসবো না। আর এইটা নিয়ে আমাদের, এটার পরে আমাদের নাটকের এন্ডিং, এইটা নিয়ে যে নাটকটা হচ্ছে, নাটকের নামটা হচ্ছে, যেহেতু ঝড় বাতাসের মধ্যে দিয়ে হয়েছিল, দ্যাটস নাটকের নাম হচ্ছে দ্য টেম্পেস্ট। এবং এই নাটকটা পাবলিশ হওয়ার পরে 1613 সালে পাবলিশ হওয়ার পরে আমাদের শেক্সপিয়ার দুরাগ্যব্যাধি আক্রান্ত হয়েছিলেন এবং তারপর 3 বছর ধুকে ধুকে আমাদেরকে রেখে 1616 সালে 23 ফেব্রুয়ারি উনি নাফরা দেশে চলে গিয়েছিলেন। তো তারপরে উনি কোনো নাটকে হাত দিতে পারেননি। দ্যাটস এটা ছিল ওনার জীবনের শেষ সৃষ্টিকর্ম। শুধু তাই নয়, এই ডায়লগের ভিতর দিয়ে আমরা শেক্সপিয়ারকে খুঁজে পাই। এখানে যেন প্রস্পের নয়, প্রস্পেরের নিজের কথাটাই বলে গিয়েছেন আই উইল ডাই, নেভার আই রিটার্ন দিস আর্থ, আমি মারা যাচ্ছি, পৃথিবীতে কখনো ফিরে আসবো না। উফ, আমাদের এত খুশি হবেন, এত খুশি হবেন, তোমাকেই তো দরকার। এখন কাজে এর আগে তো পারেন না, ভুলে যাবেন। কাজেই এমন ভাবে শিখবেন যে কোনো ঘাপটা থাকবে না। কাজেই একদম শিখবেন। কাজে এটা একটু লিখে নিন যে কোন ডায়লগের ভিতরে, এটা হচ্ছে এই ডায়লগের ভিতর দিয়ে আমরা শেক্সপিয়ারকে খুঁজে পাই। লিখে নিন এই ডায়লগের ভিতর দিয়ে আমরা শেক্সপিয়ারকে খুঁজে পাই। ওকে, তো যাক এতক্ষণ আমরা যেটা দেখলাম, আমরা কে কাকে, কার ভাই কে ছিল এবং ফার্ডিনান্ড কি ছিল এবং মিরান্ডা কত বছর ছিল সেখানে, এবং ক্যালিবান ওই গল্পের একটা চরিত্র ক্যালিবান, এবং প্রস্পেরো ভাইয়ের নাম কি ছিল, এবং আই উইল ডাই, এখানে ডাই বলতে আমাদের মৃত্যু, মৃত্যু মানুষ পৃথিবীতে ফিরে যাচ্ছে, এবং নেভার রিটার্ন দিস আর্থ, এই আর্থ বলতে কি বোঝায়? আর্থ বলতে আমি আর কখনো পৃথিবীতে ফিরে আসবো না। পৃথিবীতে বলতে এখানে বোঝাচ্ছে আইল্যান্ডে ফিরে আসবো না। আইল্যান্ড মানে প্রস্পেরো বলতেছে আই উইল নেভার আই রিটার্ন দিস আর্থ, আমি পৃথিবী ফিরে আসবো না, অনেক আমি তোমাদের আইল্যান্ডে আসবো না। তার মানে আর্থ বলতে কি বোঝাচ্ছে? আইল্যান্ডকে বোঝাচ্ছে। কোশ্চেন আসছে আই উইল ডাই, নেভার আই রিটার্ন দিস আর্থ, here earth is dash, here earth is dash, Earth is island. অপশন ছিল Island. রিলিজিয়ন, ওয়ার্ল্ড এবং আইল্যান্ড। তাহলে উত্তর কি হবে? Island. আইল্যান্ড। অনেকেই ভাবছে আরে ওয়ার্ল্ড, তার মানে তো পৃথিবী, ওয়ার্ল্ড মানে পৃথিবী, তাহলে মারো পৃথিবী, ওয়ার্ল্ড। কিভাবে ভুল করে বললো? কারণ এখানে আর্থ মানে আইল্যান্ড, ওই দ্বীপে আমি আর ফিরে আসছি না। নেভার আই রিটার্ন দিস আর্থ, আমি আর তোমাদের পৃথিবীতে মানে তোমাদের এই দ্বীপে ফিরে আসবো না। খেয়াল করেছেন কিভাবে কোশ্চেন চলে আসে? কাজেই আমরা একটু মনে রাখবো, এতক্ষণ আমরা যেটা দেখলাম শেক্সপিয়ারের জীবনের যে সৃষ্টিকর্মগুলো, সবাই একটু 5 সেকেন্ড দেখে নেন। আর এখনই আমি আপনাদেরকে বলবো যে আপনারা জাস্ট 1 মিনিটের মধ্যে তার সৃষ্টিকর্মগুলো মনে রাখতে পারবেন। এটা আমি এখন দেখাবো। তার আগে আপনি একটু 5 সেকেন্ড দেখে নিন সবাই। স্যার একটা কোশ্চেন ছিল। পরে আমি সমস্ত কোশ্চেন সলভ করবো। এটা স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, এটা দেখে নেন, আপনার কোশ্চেন আসছে, এটা দেখে নেন। এরপরে আমি কোশ্চেন করব। আচ্ছা, এখন আমি যাকে বলি কিন্তু রেসপন্স দিবেন। পল্লব আমাকে শুনতে পাচ্ছেন? পল্লব, জি স্যার। পল্লব তোমাকে বলুন, পল্লবকে বলুন যে হাউ মেনি ইয়ার্স ডিড দে স্টে ইন দ্য আইল্যান্ড, কত বছর তারা দ্বীপে কাটিয়েছিল? দেখি কেউ ধরতে পারেন কিনা। পল্লব মনে আছে? কে পারেন?
স্যার আমি বলি স্যার 12 3 বছর স্যার ইয়ার্স 12 years থ্যাংক ইউ থ্যাংক ইউ 12 years. 12 ইয়ার্স 12 years, 12 বছর বলছিলাম না, 12 বছরের ব্যবধান এতটাই বড় হয়ে গেছে, 12 বছর শুনেছিল। ওকে, আচ্ছা আমাকে একটু মুস্তারি একটু বলুন। মুস্তারি, জি স্যার। হু ইজ দ্য বিলভেড অফ ফার্ডিন্যান্ড? ফার্ডিন্যান্ডের বিলভেডের নাম কি? মিরান্ডা। গুড, মিরান্ডা। ওকে, আচ্ছা আমাকে সুমন একটু বলুন। সুমন একটু বলুন। আমাকে শুনতে পাচ্ছেন? সাদিয়া শুনতে পাচ্ছেন? সাদিয়া শোনা যায়? Yes, sir. আচ্ছা সাদিয়া একটু বলুন যে শেক্সপিয়ারের জীবনের শেষ সৃষ্টিকর্ম কি? সোয়ান সং, শেষ জীবনের শেষ That Tempest. গুড। বলেন তো কত সালে এটা পাবলিশ হয়েছিল? 1613. গুড। মাহবুবাকে শুনতে পাচ্ছেন? মাহবুবা, কি স্যার? শেক্সপিয়ারের জীবনের শেষ কি ডায়লগ ছিল বলুন তো দেখি, শেষ কি ডায়লগ? সবাইকে তার- বলুন, একা মাহবুবা বলুন, সবাই বলুন। হ্যাঁ বলুন। তার শেষ ডায়লগটা ছিল আই উইল ডাই নেভার আই উইল রিটার্ন দিস আর্থ। গুড, থ্যাংক ইউ। আচ্ছা মাহবুবা একটু বলুন যে স্যার আমরা কিভাবে এই ডায়লগের ভিতর দিয়ে শেক্সপিয়ারকে খুঁজে পাই, কিভাবে একটু ব্যাখ্যা দেন আপনি সবাই। কারণ স্যার এই নাটকটা প্রকাশিত হয় 1613 সালে, যে সালেই শেক্সপিয়ার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়। স্যার মোস্ট প্রবাবলি সে ফিল করতে পারছিল যে সে আর বাঁচবে না, আর এরপরে সে কোনো নাট্যকর্মে হাতও দিতে পারে নাই। তো স্যার থ্রু দিস প্রসপেরো মানে সে এই তার নিজের কথাটাই স্যার ফুটিয়ে তুলছে ডায়লগটার মাধ্যমে যে আই উইল ডাই নেভার আই উইল রিটার্ন অন দিস আর্থ। আশা করি সবাই বুঝতে পারছি। গুড। এই যে আমার একা ভাবা বলুন সবাই বলা, হ্যাঁ একবার মধ্যে বেরোলে জীবন কোনো ভুল হবে না, কাজেই ঠিক এভাবে করে তিল করে চলে যাবো। এবার একটু খেয়াল করে আমি এখন বলবো যে 1 মিনিটে আপনি তার সমস্ত কর্মগুলো মনে রাখতে পারবেন, কমেডিগুলো কেমন, এরপর তার জীবনের ট্র্যাজিক কমেডিগুলো আছে, জাস্ট 1 মিনিটে বলবো। দেখেন আমাদের প্রত্যেক মানে আমাদের কিছু কিছু টপিকস আছে, কিছু গ্রন্থ আছে টু দা পয়েন্টে যেতে হয় থরে ভিতরে, আর কিছু কিছু টপিক আছে যে আমাদের শুধুমাত্র নাম মনে রাখতে হয়, শুধু নাম, আর কিছু হচ্ছে টু দা পয়েন্টে যেতে হয়। তো যেগুলো টু দা পয়েন্টে যেতে হয় বা হবে সেটা অলরেডি আমরা চলে গেছি। আর এখন আমরা মনে রাখবো যে শুধুমাত্র নাম মনে রাখতে হবে। তো সেই নামগুলো মনে রাখতে হবে। আমি আপনার একটা সিস্টেম বলবো, সেটা হলো আপনারা জাস্ট মনে রাখবেন যে এটিএম কার্ড লস্ট, মানে এটিএম কার্ড হারাই গেছে। যে আপনারা টাকা তুলে ব্যাংক থেকে এটিএম কার্ড, তো ধরেন আপনার এটিএম কার্ড আছে হঠাৎ হারা গেছে, শুধু মনে রাখবেন এটিএম কার্ড লস্ট, এটা শুধু মনে রাখবেন। এখানে যা বলেছি না শেক্সপিয়ারের 13টা কমেডি চলে এসেছে। তাহলে আমরা একটা লিখে নিই, সবাই লিখে নেন। এরপর আমি কোশ্চেন সলভ করবো, আপনাদের কোশ্চেন সলভ করবো। এই জন্য আমি বলি যে আপনারা যারা ধৈর্য নিয়ে স্যার, স্যার বলেন তো। আর একটা কোশ্চেন ছিল। বলেন। দ্য টেম্পেস্টটা তো হচ্ছে স্যার এই যে ঝড় বাতাস। বলেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। কি ট্র্যাজেডি না? হ্যাঁ আসি, এবার ওইটা আসি, ওইটা আমি বলবো। টেম্পেস্টটা কি ট্র্যাজেডি না স্যার? হ্যাঁ তাহলে দেখুন তো এটাকে আমরা কি বলতে পারি, এটা নিয়ে আমি একটু পরে বলবো, খেয়াল করেন। তাহলে এখানে আমরা এই যে টেম্পেস্ট যেটা আমরা দেখলাম, একে কি আমরা কি ট্র্যাজেডি বলবো? এখানে কি আমরা মিলন দেখেছি, আবার কি কোনো দুঃখ আছে কিনা বলেন দেখি। ট্র্যাজিক কমেডি। এটা কি হতে পারে? দেখেন এখানে আমাদের সুখ আছে, আবার দুঃখ আছে। সুখটা কি? লাস্ট আমরা মিলন দেখলাম ওদের। কষ্টটা কি? যে মানে পাওয়ারের কারণে কিভাবে একজন আরেকজনকে ক্ষতি করতেছে, ভাইয়ের বিরুদ্ধে ভাই। হ্যাঁ, এই যে আমাদের কষ্ট দিয়েছে, এটা মানবিক গুণাবলীকে আমাদের কষ্ট দিয়েছে। দ্যাটস একে প্রথমত এটা হলো কমেডি, আর বলি প্রথমত এটা হচ্ছে কমেডি, এরপরে এটা আবার ট্র্যাজিক কমেডি। শেক্সপিয়ারের 5 নাটক আছে, প্রথমত কমেডি, এরপর ট্র্যাজিক কমেডি, সেটা আমি একটু পরে বলছি। হ্যাঁ, তাহলে আমরা একটু মনে রাখবো। তাই আমরা এটা মনে রাখবো যে এটিএম কার্ড লস্ট, এটিএম কার্ড হারিয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে আমরা মনে রাখবো তার জীবনের যে 13টা অমর কমেডি, এটা চলে এসেছে। কিরকম? প্রথমে দেখে নিই এ, সবাই লিখে নেন, আমার সাথে সবাই লিখে নেন এ। এটা আমরা মনে রাখবো, প্রথমে দেখেছিলাম অ্যাজ ইউ লাইক ইট, লিখে নেন অ্যাজ ইউ লাইক ইট। ওকে, এরপর দেখেন এটা আমরা দেখেছি থরের ভিতরে, সবগুলো থরের ভিতরে শিখতে হয় না, কিছু মনে রাখতে, জাস্ট নামটা মনে, তার ভিতরে কিছু জানতে না। তো অ্যাজ ইউ লাইক ইট আমরা ভিতরে দেখেছি, ডায়লগ সহ আমরা দেখেছি। এরপর দেখেন স্বপ্ন নিয়ে, লাস্টেই যে স্বপ্ন জয় করা যায় সেটা নিয়ে একটা লিখেছেন অল অয়েলস দ্যাট এন্ডস অয়েল, অলস অয়েল দ্যাট এন্ডস অয়েল, শেষ হলো যার সফলতা, তার একটা কমেডি। এটা জাস্ট কিছুই জানতে হবে না, এখান থেকে
শুধু নাম রাখতে হবে। এই জন্য নাম রাখতে হবে, ধরুন এখানে দিল যে অলসো দ্যাট এন্ডস অল ইজ ড্যাশ টাইপ অফ প্লে, কোন টাইপের গ্রন্থ, ট্র্যাজেডি, কমেডি, তাহলে কি হবে? কমেডি। কমেডি। অথবা দিল যে হুইচ অন ইজ প্লে বাই শেক্সপিয়ার, কোনটা শেক্সপিয়ারের সৃষ্টিকর্ম, সেখানে দিল আপনার যে টম জন, পামেলা, এরপর দিল হচ্ছে যে ক্লারিসা, এরপর দিল অলসো দ্যাট এন্ডস অল, তাহলে উত্তর কি হবে? অলসো দ্যাট এন্ডস ওয়েল। এটা যে শেক্সপিয়ারের লেখা কিনা বা কমেডি কিনা, জাস্ট এইটা মনে রাখতে হবে। এখান থেকে কোনো ক্যারেক্টার, কোনো ডায়লগ কিছুখানে আসতে থাকবে না। ওকে, অলসো দ্যাট এন্ডস অল। এরপর মনে রাখবো স্বপ্নের একটা নাটক লিখেছেন এ মিড সামার নাইটস ড্রিম, মিড সামার নাইটস ড্রিম, ব্যাস এই তিনটা মনে রাখবো এই দিয়ে। হ্যাঁ, জাস্ট এই নামটা মনে রাখবো, এ মিড সামার নাইটস ড্রিম। তাহলে মিড সামার নাইটস ড্রিম কোন টাইপের গ্রন্থ, কমেডি না ট্র্যাজেডি? কমেডি। কমেডি। এখন আমরা সব কমেডি দেখছি, কেমন? এখান থেকে শুধুমাত্র নামটা মনে রাখবো। অনেকে আছে এমন পড়া পড়ে, যা প্রয়োজন না তাও পড়ে, যা প্রয়োজন তাও পড়ে, পরে লাস্টে পাগল হয়ে যায়, পিলি রাখে। ওটা করা যাবে না। আমি আপনাদেরকে গুছিয়ে যেটা দিব সেটা মনে রাখবেন, যেটা গুছিয়ে যেটা আমি পড়তে বলবো সেটা পড়বেন, এর বাইরে নো নিড, একদম লাগবে না, একদম লাগবে না বাইরে। আমি অনেকে এরকম দেখেছি ঘন্টার ঘন্টা হলে বসে স্টাডি করেছে, 17 ঘন্টা স্টাডি করেছে, একবারও পিলি পাস করতে পারে, পড়েছে, বন্ধুদের ফোন দেয়, জানিস দোস্ত আমি তো 18 ঘন্টা পড়ি, সে 18 ঘন্টা পড়ে, এটাই তার ক্রেডিট। কিন্তু পড়েছে কি পড়েছে, যা প্রয়োজন না তাই পড়েছে, যা প্রয়োজন তা করতে পারে না। আমি আপনাদের ধরে যতটুকু দিব দ্যাটস এনাফ, এটা শুধু মনে রাখবেন, আর কিছু লাগবে না। তাহলে দেখেন মিড সামার ড্রিম এটা, তাহলে এরপর চলে আসছে, তাহলে এতে কি শিখলাম? অ্যাজ ইউ লাইক ইট, অলসো দ্যাট এন্ডস অল, এ মিড সামার ড্রিম। তাহলে এই যে তিনটা নামটা একটু মাহবুব বলুন। স্যার এই তিনটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, অলসো দ্যাট এন্ডস ওয়েল, আ মিড সামার নাইটস ড্রিম। গুড, থ্যাংক ইউ। এবার চলে আসেন টি যেমন কেমন লিখবো? টিতে আমরা প্রথমে একটা দেখেছি দ্য টেম্পেস্ট, ওকে, এটা আমরা ধরার ভিতরে দেখেছি। এরপরে একটা মেয়ের লোভ নিয়ে একটা নাটক লিখেছিলেন, লোভ নিয়ে মানে একটা মেয়ে সব জায়গায় বিয়ে হতো, মানে যে কোনো জায়গায় বিয়ে হয়েছে কিন্তু কোনো স্বামীর ঘর করতে পারে না, যেখানে বিয়ে হোক ভেঙে চলে আসতো। হঠাৎ করে ওই মেয়েটার প্যাট্রিসিও নামক একটা ছেলের সাথে বিয়ে হয়েছে। নাম কি বললাম? প্যাট্রিসিও নামের ছেলের সাথে বিয়ে হয়েছে। যখন প্যাট্রিসিওর সাথে বিয়ে হয়েছে তখন প্যাট্রিসিওকে পেয়ে এত ভালো হয়ে গেছে মেয়েটা, তখন মেয়েটার কাছে মনে হয় যে প্যাট্রিসিও ইজ হার ওয়ার্ল্ড, প্যাট্রিসিও তার জগৎ, এর বাইরে আর কিছু কোনো কিছু নাই। মানে প্যাট্রিসিও যা বলে তাই, প্যাট্রিসিও ইজ লাইফ, হয় না? বল না, তুমি আমার আকাশের চাঁদ, তুমি আমার শীতকালের কাঁথা, গরমকালের পাখা, তুমি ছাড়া কিছু নাই। তো প্যাট্রিসিও তার সব। তার মানে কি, এর আগে কিন্তু মেয়েটা একটা স্বামীর ঘর করতে পারে নাই, সেই মেয়ে ওই প্যাট্রিসিওর প্রেমে পড়ে গেছে, মানে কি পোষ মেনে গেছে। এগুলো টেম, এই যে টেম হয়েছে, পোষ মেনেছে, দ্যাটস এখান থেকে নাটকের নাম দিচ্ছে টেমিং অফ দি শুরু, প্যাট্রিসিও টেমিং অফ দি শুরু, তার একটা গ্রন্থ, জাস্ট মনে রাখতে হবে, টেমিং অফ দি শুরু, টেমিং অফ দি শুরু, SHREW, টেমিং অফ দি শুরু। ওকে, তাহলে আমরা রাখবো যে টেম পোষ মেনে গেছে, কেমন? এরপরে আমরা স্বপ্ন নিয়ে উনি আরেকটা নাটক লিখেছেন, নাম হচ্ছে 12th নাইট, আরেকটা জাস্ট ড্রিম নিয়ে 12th নাইট, TWELFT, 12th নাইট, TWELFTH, 12th নাইট। ওকে, জাস্ট এর নামটা মনে রাখবো। এরপর হচ্ছে দুইজন ভদ্র মানুষকে নিয়ে উনি একটা নাটক লিখেছিলেন, দুইজন ভদ্র মানুষ ভেরোনা প্রদেশের, নাম দিয়েছিলেন টু জেন্টলম্যান অফ ভেরোনা, ভেরোনা প্রদেশের দুজন মানুষ, টু জেন্টলম্যান অফ ভেরোনা। ব্যাস, তাহলে কি হলো? টিতে কি শিখলাম? দ্য টেম্পেস্ট, টেমিং অফ দ্য শুরু, 12th নাইট, টু জেন্টলম্যান অফ ভেরোনা, এই সেটটা আমরা টিতে শিখলাম। তাহলে আমাকে একটু সাদিয়া একটু বলুন, আমাকে সাদিয়া শুনতে পাচ্ছেন? সাদিয়া শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, সাদিয়া একটু বলুন এই টি দেখে কি শিখলাম। সাদিয়া বলুন তো, সাদিয়া কি কি লিখলাম টি দিয়ে, বলুন তো। সোহিনী আমাকে শুনতে পাচ্ছেন? সোহিনী শোনা যায়? জি স্যার। সোহিনীকে বলুন তো টি দেখে কি লিখলাম।
The tempest, taming of the shrew, ওকে Twelfth Night, ওকে the Two Gentlemen. টু জেন্টলম্যান অফ ভেরোনা, টু জেন্টলম্যান অফ ভেরোনা, ব্যাস এই একদম কিন্তু সবাই বলে। হ্যাঁ, আমি কিন্তু লাস্টে একটু ঘোষণা দিব, আপনাদের খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট কিছু তথ্য আপনাদের দিব যে ট্র্যাজিক কমেডি নিয়ে। হ্যাঁ, খেয়াল রাখবেন, একটু আমি চলে আসবো। এরপরে খেয়াল রাখবেন এম, এম এ তোরা কি শিখবি? চলে আসছে, খেয়াল রাখবেন এম, এম এ আমরা মার্চেন্ট অফ ভেনিস দেখি, তাই না? তাহলে নাম লিখি দ্য মার্চেন্ট, এম ই আর সি এইচ এন্ড মার্চেন্ট অফ ভেনিস, VENI সি, মার্চেন্ট অফ ভেনিস। ওকে, এরপর হচ্ছে যে একজন ব্যক্তি সম্পর্কে খুব বেশি জানা যায়নি, যা জানা গিয়েছে সেটা লিখছেন, এদের নাম দিয়েছেন মাস অ্যাডো অ্যাবাউট নাথিং, মাস অ্যাডো অ্যাবাউট নাথিং, খুব বেশি জানা যায়নি। হ্যাঁ, মাস অ্যাডো অ্যাবাউট নাথিং, মাস অ্যাডো এডিও অ্যাডো অ্যাবাউট নাথিং, মাস অ্যাডো অ্যাবাউট নাথিং। ওকে, এবং এরপরে আমাদের এই যে রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন। হ্যাঁ, একসময় ইংল্যান্ড শহরটা এমন দুর্নীতিতে ভরে গেল, ওই রাজাদের ভিতরে কোনো মানবতা ছিল না। তো হয়েছে কি, এক রাজা হঠাৎ করে এক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, হ্যাঁ, তো ওই দণ্ডপ্রাপ্ত আসামি তার ছিল সুন্দর এক বোন। রাজা বলে কি যে তুই যদি তোর বোনকে আমাকে উজাড় করে দিতে পারিস, তোর ফাঁসির থেকে বাঁচিয়ে দেবো। চিন্তা, রাজার যদি এই কথা, কেমন রাজা চিন্তা করেন। তো বলছে নেভার, ভাই বলছে নেভার, আই ক্যান নট ডু দ্যাট, আমি করতে পারবো না, রেদার আই রিসিভ মাই ডেথ, আমি আর মৃত্যুকে বরণ করবো, তারপর আমার বোনকে আমি উৎসর্গ করতে পারবো না। রাজা বলছে প্লিজ একবার, রাজা বলছে একবার সময় এখনো বল, একবার শুধু বল, তাহলে বাঁচিয়ে দেবো। নেভার নেভার, আই ক্যান নট ডু দ্যাট। তো বাই দিস টাইমে তখন ওই রাজার বিরুদ্ধে পানিশমেন্ট হয়েছে, জাজমেন্ট হয়েছে। তো এই যে ঘটনা ঘটলো, তারপরে আমাদের সিভিল সোসাইটি তারা চিন্তা করলো যে আমাদের সমস্যাটা হলো রাজনীতিবিদদেরকে নিয়ে, আমার ডাউটস হচ্ছে এইটা, রাজনীতিবিদদের নিয়ে আমাদের সমস্যা। তো তার কি পানিশমেন্ট হলো, তো যে রক্তের বদলে রক্ত, ব্লাড ফর ব্লাড, ডেথ ফর ডেথ, একে বলা হয় মেজার ফর মেজার, মানে পানিশমেন্ট আর কি। তো এটা নিয়ে যে নাটকটা হয়েছে, নাটকের নাম দিয়েছে মেজার ফর মেজার। এখানে MEASURE, মেজার ফর মেজার, মেজার ফর মেজার। হ্যাঁ, মেজার ফর মেজার। ওকে, তাহলে এটা হচ্ছে কমেডি। এরপর খেয়াল করুন, একবার হয়েছে কি, এক মহিলার বিয়ে নিয়ে, হ্যাঁ, এক মহিলা, বৃদ্ধ এক মহিলা, ঠিক আছে, রাজাও বৃদ্ধ। এখন মহিলা বলতেছে, আচ্ছা, রাজা বলতেছে তুমি কি জানো আমি এখনো প্রেম করতে পারি? তো মহিলা বলছে হ্যাঁ, করে দেখাও তো, বিয়ে করতে পারি, করে দেখাও। সত্যি রাজা বিয়ে করছে, মহিলা ধরছে কান্না, হাই হাই। তো এই রাজা এবং এই রানীর বিয়ে নিয়ে, ওই রাজার পরবর্তী সেকেন্ড ম্যারি নিয়ে একটা নাটক লেখা হয়েছে, আর সেই নাটকের নাম হচ্ছে মেরি ওয়াইফস অফ উইন্ডসোর, মেরি ওয়াইফস অফ উইন্ডসোর। উইন্ডসোর তার জায়গার নামটা ছিল উইন্ডসোর, উইন্ডসোরের বিয়ে আর কি। নামটা লিখে নিই, মেরি ওয়াইফস, মেরি ওয়াইফস অফ উইন্ডসোর, WINDSOR, মেরি ওয়াইফস অফ উইন্ডসোর, উইন্ডসোর জায়গার নাম। তাহলে আমরা কি কি পেলাম, এমনিতে কি পেলাম, দ্য মার্চেন্ট অফ ভেনিস, মাস অ্যাডো অ্যাবাউট নাথিং, মেজার ফর মেজার, মেরি ওয়াইফস অফ উইন্ডসোর। কয়টা পেলাম? চারটা। একটু দেখেন তো চারটা কি কি, আমাকে একটু কে বলবে চারটা নাম? ইউএ নামে কে বলছেন বলেন তো? ইউস নাকি এটা SW? আচ্ছা সোনিয়া বলেন, সোনিয়া আমাকে শুনতে পাচ্ছেন? সোনিয়া, Yes, sir. হ্যাঁ সোনিয়া একটু বলেন তো এম দিয়ে কি কি বললাম? The Merchant of Venice, Much Ado About Nothing, Measure for Measure, Merry Wives of Windsor. তাহলে তো প্রশ্ন আসে যে হোয়াট টাইপ অফ বুক ইজ মেরি ওয়াইফস অফ উইন্ডসোর? মেরি ওয়াইফস অফ উইন্ডসোর কোন টাইপের গ্রন্থ? ট্র্যাজেডি, কমেডি? কি হবে? কমেডি। Comedy. কমেডি। ওকে, এবার খেয়াল করুন কার্ডের এখানে সি মনে রাখবেন, সিটা হলো আমাদের ভ্রান্ত ধারণা নিয়ে উনি একটা লিখেছিলেন, নাম দিয়েছেন কমেডি অফ এরর্স। জাস্ট নামটা মনে রাখতে হবে, ভ্রান্তি বিলাস, কমেডি অফ এরর্স লিখে নিই আমরা, কমেডি অফ এরর্স, ERRORS, কমেডি অফ এরর্স। এটা ভ্রান্ত বিলাস, যারা মাইকেল এটা ওই করছে, উন্নত করছে। এবার চলে আসেন, তাহলে সি দিয়ে কি শিখলাম বলেন তো দেখি, একজন বলুন সি দিয়ে কি শিখলাম? কমেডি অফ এরর্স। এবার চলে আসেন লস্ট দিয়ে আমরা প্রথম দিন একটা
কমেডি পড়েছিলাম শেক্সপিয়ার প্রথম দিন, দেখি কি কেমন আছে। লাভ লেভার্স লস্ট। লাভস লেভার লস্ট, তাহলে আমরা লিখে ফেলি লাভস লেভার LAVOURS, লাভস লেভার লস্ট। ব্যাস হয়ে গেল আমাদের তার জীবনের জমর যে সৃষ্টিকর্ম মধ্যে কমেডি। তাহলে কি কি পেলাম? এই দেখেন, এতে হচ্ছে তিনটা না, টিতে হচ্ছে 4টা, এম এতে 4টা, 4 4 8, 8 3 11, আর হচ্ছে 2 13। এই 13টা মনে রাখলে এনাফ, এর বাইরে লাগবে না, একদম লাগবে না। আপনি এই 13টা মনে রাখবেন এনাফ, ঠিক আছে? তো আমরা এতক্ষণ যেটা দেখলাম, তাহলে আমরা মনে রাখা খুবই সহজ, মনে রাখবো শুধু এটিএম কার্ড লস্ট। কি মনে রাখবো? এটিএম কার্ড লস্ট। তাহলে এতে কি? অ্যাজ ইউ লাইক ইট, অলসো দ্য রেইন সয়েল, এ মিড সামারনাস ড্রিম। টিতে কি? দ্য টেম্পেস্ট, টাইম অফ দ্য শো, 12th নাইট, টু জেন্টলম্যান অফ ভেরোনা। এমনিতে কি? মার্চেন্ট অফ ভ্যানিস। মার্চেন্ট অফ ভ্যানিস বললে ওই যে সেই আমাদের শাইলক ব্যাসানিও মনে আছে, মাস অ্যাড অ্যাবাউট নাথিং, মেজার ফর মেজার, মেনি ওয়েবস অফ উইন্ডশোর, কমেডি অপারেটর্স এবং লাভস লেভার লস্ট। শুধু মনে রাখবেন এটিএম কার্ড লস্ট। তাহলে আমাদের শেক্সপিয়ারের জীবনে অমর যে কমেডিগুলো, এগুলো আমাদের জানা হয়ে গেল। কেমন? আমরা প্রথম দিন দেখেছি তার জীবনের যে ট্রাজেডি গুলো ছিল, আমরা এটা দেখেছি, এক নিমিষে রেখেছি তার গ্রন্থগুলো থেকে, ট্রাজেডির মধ্যে থেকে তার ডায়লগ গুলো। এটা বাসায় একবার দেখবেন, ঠিক আছে? এবার খেয়াল করুন যে তার জীবনের 5টা নাটক আছে, ওকে বলা হয় ট্রাজিক কমেডি। 5টা নাটক, হ্যাঁ? তার মধ্যে আমরা একটু দেখে নিই সেই 5 নাটক কি। তাহলে এগুলো মনে থাকবে তো নাকি? এগুলো মনে থাকবে? স্যার অবশ্যই Good, ইনশাআল্লাহ। অবশ্যই মনে থাকবে। হ্যাঁ, এই স্যার শেষ থেকে আরেকবার বলেন তো, শেষের শব্দটা। লাভস লেভার লস্ট, এটা আমরা প্রথম দিনে দেখেছিলাম। লাভস লেভার লস্ট। বলেন তো এই লাভস লেভার লস্টের প্রধান চরিত্রের নাম কি ছিল? ফার্ডিন্যান্ড। গুড, এই তো মনে আছে। ফার্ডিন্যান্ড। আচ্ছা, কয়টা মেয়ের প্রেমে পড়ছিল জানো? স্যার 3টা, মারিয়া, তিনটা, রোজালিন, স্যার। ক্যাথরিন। গুড। আচ্ছা, কয় বছরের জন্য প্রতিশ্রুতি দিয়েছিল নারীর সঙ্গে যাওয়া? স্যার 3 ইয়ার্স। সবটা মনে আছে, থ্যাংক ইউ। এই তো এরকম সকল চলে গেল, এরকম থাকলে হবে। ওকে, তাহলে আমরা এতক্ষণ যেটা দেখলাম তার বিখ্যাত কমেডি গুলো, এবং কমেডি গুলো কিভাবে মনে রাখবো আমাকে একটু বলেন, কিভাবে মনে রাখবো কমেডি গুলো? কোন বাক্য আমি দেবো? বলি এটিএম কার্ড লস্ট। এটিএম কার্ড এটিএম কার্ড লস্ট। এটা একটু মনে রাখবো। আর এতে 3টা, এতে আমি একটু ধরবো, এতে 3 এখনই মুখস্থ হয়ে যাবে, আমি একটু ধরবো। মাহাবা বলেন এতে 3টা কি কি? স্যার এতে 3টা হচ্ছে অল সোল দ্যাট ইজ ওয়েল, অ্যাজ ইউ লাইক ইট, আ মিড সামার নাইট ড্রিম। গুড, থ্যাংক ইউ। সবাই কিন্তু লিখবেন। আমার টার্গেট কিন্তু আমার ক্লাসে কিন্তু ক্লাসে পড়া হয়ে যাবে, কিন্তু আমার টার্গেট একদম ক্লাসে। আচ্ছা, সুমন আমাকে শুনতে পাচ্ছেন? সুমন, মইনুদ্দিন শুনতে পাচ্ছেন? মইনুদ্দিন শোনা যায়? মইনুদ্দিন বলুন যে টিতে কি কি পাই? টিতে একবার একটু বলে ফেলুন, একবার বলে আজ যেন ভুল হবে না। মইনুদ্দিন, টিতে Tempest of টেমি ওদের শুরু, twilight, 12th নাইট, এরপর কি? টু জেন্টলম্যান of অফ ভেরোনা। গুড গুড। এবার আমাকে সোহিনী শুনতে পাচ্ছেন? সোহিনী, সোহিনী, জি স্যার। সোহিনী একটু বলুন এম দিয়ে কি কি? সবাই কিন্তু মনে রাখবো, এবার আপনাকে একজনকে ধরা, আমার সবাইকে ধরা, সবাই মনে মনে বলবেন। সোহিনী বলুন এম দিয়ে কি কি? About nothing, measure for measure, the merchant of Venice, merry wife of wizards. গুড, অনেক সুন্দর বলছেন। আচ্ছা, আমাকে আবু সাইদ, আমাকে শুনতে পাচ্ছেন? আবু সাইদ, জি স্যার। একটু বলুন সিতে কি হবে? স্যার কমেডি অফ এরর্স। কমেডি, ওকে। আচ্ছা, আমাকে একটু জাবের সরকার, আমাকে শুনতে পাচ্ছেন? জাবের সরকার, শুনতে পাচ্ছেন? জাবের সরকার, হ্যাঁ, আপনি একটু বলুন, জাবের বলুন লস্টে কি হবে? লস্ট, নেভার লস্ট। গুড, লাস্ট লেভার লাস্ট। গুড, হয়ে গেল আমাদের কমেডি গুলা। দেখেন, আমি কিন্তু আপনাদেরকে ধরি বেশি করে পড়াতে। এটা কেন পড়াতে জানেন? আমি কিন্তু আমার কি দরকার ছিল, না ধরতে পারতাম, কি দরকার ছিল, কিন্তু আমি চাই আমার ভাই বোনরা শুধু চাকরি না, মেধা তালিকায় থেকে কেন হবে, এটা আমি চাই ক্লাসেই পড়া হয়ে যাবে। কাজে শুধু 3টা মাস আমাকে উদাহরণ দিয়ে লিখে থাকবেন, আমি যেভাবে লিখে থাকবেন, এনাফ। এবার চলে আসেন তার জীবনে 5 নাটক ছিল, বুঝলাম 5 নাটক আছে, তাদেরকে বলা হয় একসাথে ট্রাজিক কমেডি। ট্রাজিক কমেডি, তার মধ্যে একটা হলো এই যে এখানে মেজার করে মেজার বললাম না, একটা হলো মার্চেন্ট অফ ভ্যানিস। দেখেন, মার্চেন্ট অফ ভ্যানিস আর এখানে মেজার, MESUR, মেজার ফর মেজার, মেজার ফর মেজার। খেয়াল করুন, ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করুন। আরেকটা হচ্ছে এখানে ইতে একটা লিখলাম ক্যাম্পাস। ওকে, কয়টা হলো? 3টা।
টেম্পেস্ট, মেজার, মার্চেন্ট অফ ভেনিস, মেজার ফর মেজার। হ্যাঁ, তিনটা। 5টা নাটক আছে, তার মানে ট্র্যাজিক কমেডি। তিনটা, বাকি আছে কয়টা? দুইটা। দুইটার মধ্যে একটা হচ্ছে আপনার সিম্বেলাইন, SYMBELIN, সিম্বেলাইন। সিম্বেলাইন নামে একটা নাটক আছে, এটা হলো ট্র্যাজিক কমেডি। ওকে, সিম্বেলাইন। ক্লিয়ার? আর এটা হচ্ছে উইন্টারস টেল, WINTERS, উইন্টারস টেল। ব্যাস, এই যে কয়টা, মোট কয়টা হলো? 1 2 3 4 5, 2 3 4। এই পাঁচটা হচ্ছে ট্র্যাজিক কমেডি। সবাই মাইক্রোফোন অফ করেন প্লিজ, বন্ধ করতে বলেন। মাইক্রোফোন বন্ধ রাখি সবাই। তাহলে কি শিখলাম? চমৎকার কিন্তু তথ্য, এটা খেয়াল রাখবেন কিন্তু, ক্লাসে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি লিখলাম? এটা দ্য টেম্পেস্ট, মার্চেন্ট অফ ভেনিস, মেজার ফর মেজার, এম দিয়ে দুইটা, মেজার ফর মেজার, টি দিয়ে একটা, টেম্পেস্ট, সিম্বেলাইন এবং উইন্টারস টেল। সিম্বেলাইন এবং উইন্টারস টেল দুটো দুটো মনে রাখবেন। এই পাঁচটা হচ্ছে ট্র্যাজিক কমেডি। আবার বলি, এই পাঁচটা হচ্ছে ট্র্যাজিক কমেডি, তবে প্রথমত এরা কমেডি। আবার বলি, প্রথমত এরা কমেডি। 5 নাম্বারটা কি বললেন স্যার? উইন্টারস টেল, WINTERS, উইন্টারস টেল, TALE, উইন্টারস টেল। স্যার নাম্বারটা কি স্যার? সিম্বেলাইন, SYMBELIN, সিম্বেলাইন। এখানে নাই, এটা অতিরিক্ত আমি লিখে দিয়েছি, সিম্বেলাইন। জাস্ট এইটাই মনে রাখবেন যে এটা হচ্ছে ট্র্যাজিক কমেডি। এর ভিতরে আর কিছু জানার কোনো দরকার নেই, আসবো না, প্রয়োজনও নাই। কাজে আননেসেসারি করে মাথা লোড করার দরকার নাই, জাস্ট মনে রাখবেন এটা ট্র্যাজিক কমেডি। ঠিক আছে? আমাদের তাহলে পাঁচটা কি কি পেলাম আমাকে একটু বলুন, মাহবুব বলুন, পাঁচটা কি কি পেলাম ট্র্যাজিক কমেডি? স্যার পাঁচটা হচ্ছে সিম্বেলাইন, দ্য মার্চেন্ট অফ ভেনিস, দ্য টেম্পেস্ট, উইন্টারস টেল, মেজার ফর মেজার। এই যে দেখেন, একটা গুছানো কাজ হচ্ছে না, হ্যাঁ, অতিরিক্ত মনে রাখার কোনো দরকার নেই। কারণ কি, আমাদের ব্রেনের না একটা ক্যাপাসিটি আছে। ওদের ছেলে ফেল করে কেন জানেন? 5 লক্ষ পরীক্ষা দেয়, 5 লক্ষ কিন্তু যোগ্য তোমার ছেলেরা। সবাই তো অনার্স মাস্টার্স শেষ করে আসছে, তার মানে কি সবাই ফেল করে, মানে 2012 ব্যর্থ হয়। তো তার মানে কি সবার কি যোগ্যতা নেই? যোগ্যতা আছে। তারপরে কেন ব্যর্থ হয় জানেন? তার কারণ হলো কি পড়তে হবে কি বাদে তো এটা বুঝে উঠতে পারে না, শুধু পড়তে থাকে, আননেসেসারি পড়ে মাথা ক্লাস করে হয়, তখন আর উঠে আসতে পারে না। এই জন্য আমাদের ব্রেনের লিমিটেশন আছে। সেটা হলো কিরকম? ব্রেন কি করে জানেন? এটা আপনাদের জানতে হবে, তাহলে বুঝতে পারবেন। ব্রেন প্রতিদিন হচ্ছে যে তথ্য নেয়, প্রতিদিন তথ্য নেয়, আর বাইরে এসে তথ্য ডিলিট করে। ওটার ব্রেনের কাজ প্রতিদিন, প্রতিনিয়ত আমাদের ব্রেন তথ্য নিচ্ছে আর ডিলিট করতেছে। এই যে আমি লাইটের দিকে তাকালাম না, ব্রেনটা তথ্য নিচ্ছে, আর বাইরে এসে কি করে জানেন? ও একটা ডিলিট করে দিচ্ছে। খেয়াল করে, ভালো করে খেয়াল করেন, এটা আপনাদের জানতে হবে। এই যে ফ্যানের দিকে তাকালাম, ও একটা তথ্য নিচ্ছে, বাইরে এসে কি করছে? একটা ডিলিট করে দিচ্ছে। এখন আমি কোনটা তো ডিলিট করতেছে এটা তো বুঝতেছি না। তাহলে আমি কেন অপ্রয়োজনীয় মাথায় ঢুকে ইনপুট করে আমার প্রয়োজনীয় জিনিসটা আমি ডিলিট করবো কেন? এই জন্য আমি বলবো, এই 3 মাস আপনারা একদম নিজেদেরকে অন্যরকম ভাবুন, অন্যরকম ভাবুন। মানে আপনি গসিপিং বাদ, বেশি গসিপিং দরকার নাই। এই 3 মাস অন্য কোনো ব্রেনে চিন্তা করবেন না, মাথায় ঢোকাবেন না। এই 3 মাস আপনি তাই ব্রেনে ঢোকাবেন যা আপনার প্রয়োজন। হ্যাঁ, 3 মাস পাস করেন, প্রিলি পাস করেন, রিটেন পাস করেন। আর প্রিলি পাস করলে রিটেন আপনার সহজ হয়ে যাবে। আপনি যখনই প্রিলি পাস করে যাবেন, তখন আপনার রিটেনটার প্রতি আপনার একটা কনফিডেন্স বেড়ে যাবে। কাজে এই 3 মাস আপনি ভালো করে লিখে থাকেন, দেখবেন যে আপনি এতটা নিজেকে ঠিক জায়গায় নিয়ে গেছেন, ইউ উইল বি এবল টু সি দ্য লাইট অফ লাইফ। জীবনে ভালো দেখতে পাবেন। এখন তো অনিশ্চয়তার মুখে ভুগছেন, অনিশ্চয়তার মুখে ভুগছেন। 5 লাখের মধ্যে আমি একজন, আমি কি পারবো? এই অনিশ্চয়তার মুখে এখন ভুগছেন, এবং এটা স্বাভাবিক। আপনার সাথে যিনি প্রথম হবেন, সেও অনিশ্চয়তার মুখে আছে। আপনি আজকে যে চিন্তা করতেছেন, সেও কিন্তু একই চিন্তা করতেছে, আমি কি পারবো, আমি কি পারবো? কিন্তু তার মধ্যে 2000 ঠিকই তো পেরে যাবে। আবার 2000 তো ঠিকই পেরে যাবে। আপনাকে দেখতে হবে আমি ঠিক সেই 2000 মধ্যে মানুষ হতে পেরেছি। কাজেই এই যে আজকে ভাবতেছেন, কিন্তু ঠিকই কিন্তু আপনি সেই 2000 মধ্যে মানুষটা হয়ে যাবেন। তখন মনে হবে হ্যাঁ, এরকম করেই তো ভাবতে ভাবতে হয়ে গেছে। কারণ যারা সফল হয় তারা এরকম ভাবতে ভাবতেই তারা সফল হয়। কিন্তু পার্থক্য হলো যে কেউ হাল ছেড়ে দেয় আর কেউ হাল ছেড়ে দেয় না, এর হলো পার্থক্য। নেগেটিভ চিন্তা সবাই করে, নেগেটিভ চিন্তা সবার ভিতরে আসে, কিন্তু কেউ হাল ছেড়ে দেয়, কেউ লেগে থাকতে পারে না 1 মাস 2 মাস, এরপর আর লেগে থাকতে পারে না। আর যে লেগে থাকে সেই সফল হয়। এইটা হলো পার্থক্য। কেউ হাল ছেড়ে দেয় আর কেউ লেগে থাকে, এগুলো পার্থক্য। আর কোনো পার্থক্য নাই, বাহ্যিক কোনো পার্থক্য নাই। সফল আর অসফলতার মাঝে বাহ্যিক কোনো পার্থক্য নাই। শুধু প্রয়োজন নিজের শক্তিগুলোকে বের করে আনা। এই জন্য আমি বলি, ধরে নেন যে আপনি এক ডেজার্টেড আইল্যান্ডের মধ্যে পড়ে আছেন, জনমানবই না আইল্যান্ড, কেউ নাই। সেখানে আপনাকে কর্মস্থাপন করতে হবে। কিভাবে কর্মস্থাপন করবেন সেটা আপনাকে নিতে হবে।
কাজে এটার জন্য প্রয়োজন ভিতর শক্তিগুলোকে বের করে আনা। এবং দেখুন আপনাদের মূল প্রবলেমটা কোথায়? আপনারা অনেক সময় ক্লান্তি ভোগ করেন, লেথার্জি চলে আসে, ঘুম চলে আসে, পড়তে গেলে ঘুম চলে আসে। হ্যাঁ, এই ঘুম আসবে মানে আপনি সুস্থ মানুষ। ঘুম আসবেই মানে আপনি সুস্থ মানুষ। টেনশন হবে মানে আপনি সুস্থ মানুষ। আপনি কিসের অ্যাপ্লিকেন্টস? আপনার টেনশন না হলে আপনি কিসের অ্যাপ্লিকেন্টস? কিন্তু টেনশন আসবে, টেনশনকে পেরে বসতে দেওয়া যাবে না। হ্যাঁ, টেনশন আসুক, ঠিক আছে, আমি পারবো। টেনশনকে পেরে বসতে দেওয়া যাবে না। ঘুম আসবে, ঘুমানো যাবে না। কারণ আজকে যারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, ঘুমকে প্রতিহত করে তারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। আমি জানি আজকের এই দুপুরবেলা আপনারা যারা আমার সাথে ক্লাস করতেছেন, তখন দুপুরবেলা লাঞ্চ করে বসছিলেন, আপনার বেড কি বলছিল জানেন? ঘুমানোর বেড, এ আয় না একটু ঘুমিয়ে যা। কিন্তু না, বেডের কথাকে না শুনে আপনারা বসে ক্লাস করতেছেন। তার মানে আপনি সেই 2000 মধ্যে মানুষ হতে পেরেছেন। আজকে যারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, এই ঘুমকে প্রতিরোধ করেই তারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। মনে রাখবেন, সফলতার পিছনে ঘাম রক্ত থাকে। সফলতার পিছনে ঘাম রক্ত থাকে। আমি কেন ঘাম ঝরাবো না? আমি কেন কষ্ট করবো না? আর যে 3টা মাসের কষ্ট আপনার লাইফকে চেঞ্জ করে দিবে, গোটা লাইফকে চেঞ্জ করে দিবে, যে 3 মাসের কষ্ট বহুত সময় পাবেন জীবনে, বহুত সময়। 30 বছর পার হয়েছে, বহুত সময় পাবেন, ঘোরার সময় পাবেন, অন্য কাজ করার সময় পাবেন। কিন্তু 30 বছর পরে কি আপনি ক্যারিয়ার হতে পারবেন? ক্যারিয়ার হয়তো দূরে কথা, অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে একটা কিছু করতে গেলে 30-এর মধ্যে আপনাকে করতে মনে রাখবেন। এই জন্য এই 3 মাসটা আপনাদের জীবনের সব থেকে মূল্যবান সময়। পৃথিবী এখন আপনার কাছে মূল্যহীন। পৃথিবী আপনি ভুলে যান, সেলফিশ হতে হবে। 3 মাস আপনাকে সেলফিশ হতে হবে। কে কি বললো ডোন্ট কেয়ার, মনে রাখা যাবে না। একজন আপনাকে বেশি কথা বলবে, পড়তেছে একটু বেরোয় না, বলুক। বাজারে ডাকবে, যাও, যাবেন না, আসলো না, মন খারাপ, বলুক না, ঘুরে দাঁড়াবেন। সে আপনি যখন সফল আসবেন, সেই তখন বলছে না, হাত ধরে টানবে, এদিকে আসো, সেদিন হাত ছেড়ে দেন, চলে যাক। যে মানুষটা হাত ধরে ডাকছে, চলে যাক, যেতে দেন তাকে। যখন আপনি সফলে চলে আসবেন, তখন সেই হাত ছেড়ে দেওয়া মানুষটাই লাল টকটকে একটা রেড ড্রেস এসে বলবে কি জানেন? ফরগিভ মি, আমি সেদিন বুঝতে পারিনি। লাল টকটকে রেড ড্রেস এসে বলে, প্লিজ টেক ইট অনলি ফর ইউ। কাজে সেদিনের জন্যই হবে আপনাদের প্রচেষ্টা। কাজে আমি বলবো, যারা ঠিক এই সময়ে কষ্ট করে অনলাইনে ক্লাস করতেছেন, তারা অন্যদের থেকে পাশে এগিয়ে আছে। কারণ আপনাদের ধরেন, যখন পরীক্ষা না শুরু করে পটপট করে পরীক্ষা শুরু করো, তখন কিন্তু বলবে না যে ভাই তুমি তো পড়ো নাই, করোনা করে পড়ো নাই, তো 2 মাস পড়ো তারপরে পরীক্ষা নিই, বলবে না। পিএসসি সুযোগ হলেই পরীক্ষা নেবে, কাজে এই সময়টা আপনাদেরকে ব্যস্ত থাকতে হবে, নিজেকে সঞ্চালিত করতে হবে। আর আপনাদেরকে আমি ঠিক এরকম করে আপনাদেরকে আমি দেখিয়েছি যে এখানে আপনাদের একেবারে দেখেন, এখানে প্রিলিমিনারির জন্য যে ইয়াটা কোর্সটা, প্রিলিমিনারির উপরে একটা পুরোপুরি এখানে একদম নির্ধারিত। এখানে গ্রামার, লিটারেচার, ভোকাবুলারি মিলে একদম কমপ্লিট। এই আজকে এখান থেকে আমি যে ক্লাসটা করলাম না, শেক্সপিয়র, দেখেন এই যে শেক্সপিয়র প্রথমে একদম ডিটেলস দেওয়া আছে, তারপরেই আলোচনা শেষে তার প্রশ্ন দেওয়া আছে, এবং এখানে এর উপরে 73টা প্রশ্ন আছে, এবং একটা প্রশ্ন আপনি আটতে পারেন। দেখেন আপনাকে বলি যে এখানে একটা প্রশ্ন এখানে বললাম, ক্যালিবান ইজ এ ক্যারেক্টার ইন ড্যাশ 63। ক্যালিবান ইজ এ ক্যারেক্টার ইন টেম্পেস্ট। এবার দেখেন যে এখানে প্রশ্ন আসছে, হু ইজ দ্য অথর অফ টেমিং অফ দ্য শুরু? হু ইজ দ্য অথর অফ টেমিং অফ দ্য শুরু? উইলিয়াম শেক্সপিয়ার। এই দেখেন, এই যে মাত্র শিখলাম টেমিং অফ দ্য শুরু, খেয়াল করছেন? তখন প্রশ্ন আসলো এখানে, এটা আসলো যে এখানে শেক্সপিয়ারস মেজার ফর মেজার ইজ সাকসেসফুল ড্যাশ। আবার বলি, শেক্সপিয়ার কমেডি অর ট্র্যাজিক কমেডি। এখানে উত্তর দেওয়া আছে, দেখেন অপশন দেওয়া আছে ট্র্যাজেডি, অপশন দেওয়া আছে কমেডি, অপশন দেওয়া আছে মেলোড্রামা, অপশন দেওয়া আছে ট্র্যাজিক কমেডি। দেখেছেন? তার মানে কি এখানে এখানে একটা প্রশ্ন নাই। দেখেন এখানে কি আছে প্রশ্নটা, দ্য মার্চেন্ট অফ ভেনিস রিটেন বাই শেক্সপিয়ারস ড্যাশ। মার্চেন্ট অফ ভেনিস শেক্সপিয়ারের কি? এখানে দেওয়া আছে নভেল, পোয়েম, স্টোরি, ড্রামা। তাহলে কি হবে? ড্রামা। এরপর দেওয়া আছে যে এখানে একটা প্রশ্ন দেখেন যে হোল ওয়ার্ল্ড ইজ দ্য স্টেজ, এভরি ম্যান এন্ড ওম্যান ইজ দ্য অ্যাক্টর অ্যাক্ট্রেস স্টেজ ইন ড্যাশ। কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অরল্যান্ডো অ্যাজ ইউ লাইক ইট। গুড, অ্যাজ ইউ লাইক ইট। এরপর দেওয়া আছে I will die, never I return this earth, taken from The Tempest by Prospero. The Tempest. সেট প্রসপেরো। হ্যাঁ,
খেয়াল করছেন? তার মানে কি এখানে একটা কোশ্চেন আপনি কাটতে পারেন। ঠিক এরকম করে আমার লিটারেসির উপরে আছে 18টা প্রশ্ন। দেখেন 18টা লেকচার শুধু আলোচনা হবে লিটারেসির উপরে। আর কে পারবে? এবং প্রত্যেকটা শেষেই প্রশ্ন, এরকম করে গ্রামার, ভোকাবুলারি, লিটারেচার ফুল। এখানে এই শীটটা হাতে নিলে 4000 প্রশ্ন, প্রত্যক্ষ পরোক্ষভাবে শুধু এখানে 4000 প্রশ্ন আছে, যেখানে আমরা মুখস্থ করতে হবে। ইট উইল কাম করা হার্ড। এই প্রশ্ন হাতে নেবেন না, নতুন করে আবির্ভূত হবে, ক্লাস করলেন, ক্লাসে এই প্রশ্ন সলভ হয়ে গেল, আমি কিন্তু এটা কিন্তু আপনাদের প্রথম দিনে পাঠাই দেবো। আপনাদের এই কালকে থেকে শুরু হচ্ছে তো ক্লাস, আপনাদের ফর্মাল ক্লাস কিন্তু কালকে থেকে শুরু হচ্ছে। তো আমি ক্লাসে জয়েন করে আপনাদেরকে ডিটেলস বলে দেবো যে এখানে আপনাদের শিটমেট পাঠাবো, আপনার কুরিয়ার সার্ভিসের ঠিকানা, আপনাদের ঠিকানা নিব। তো এইটা যখন হাতে চলে যাবে আপনার, তখন আপনি দেখবেন এটা নিয়ে ক্লাসে বলবেন। ধরুন সে ক্লজের পরে ক্লাস, এটা নিয়ে বলবেন। ক্লাস শেষ, ক্লজ আমরা প্রশ্ন শেষ। এখানে প্রশ্ন দেওয়া আছে, হ্যাঁ, ধরুন যে ক্লজের পরে এখানে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন সলভ, মানে আসলে ক্লাস শেষ, প্রশ্ন সলভ। এরকম করে প্রতিদিন আমাদের ক্লাস টেস্ট, মানে তখন আবার পরবর্তী দিনে নতুন টপিকে ক্লাস করার আগে আবার প্রশ্ন, ক্লাস টেস্ট দিতে হবে। ক্লাস টেস্ট মাস্ট। আমি কিন্তু আমার কাছে যারা থাকে আমি কিন্তু প্রেশারের মধ্যে রাখি, ক্লাস টেস্ট মাস্ট। ক্লাস না দিলে কিন্তু আমি তাকে অ্যালাউ করি না। আমার টার্গেট স্যার আমি একটু কথা বলতে চাইছিলাম। কি ব্যাপারে? হবিগঞ্জ থেকে স্যার। নাম কি? জান্নাতুল ফেরদৌস, আজিজুর রহমান এমনি। আমি জান্নাতুল ফেরদৌস, বুঝতে পারছি। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছেন স্যার? হ্যাঁ, আপনার আপনাকে আমি খুঁজছিলাম, আপনি যে আছেন কিনা, কথা বলতে না আছে। হ্যাঁ স্যার, ওই যে ভর্তির লাস্ট ডেটটা কবে আপনার? লাস্ট ডেট তো আজকেই শেষ, কিন্তু শীট মানে আসন ফ্রাই গেলে ধরেন একটু আসন মানে প্রায় শেষ। এখানে আপনারা যারা আছেন না, আপনাদের কিন্তু সবাই কিন্তু ভর্তি প্রায়, কয়েকজন বাকি আছেন আপনি যারা আছেন। তো আমি চাইছিলাম কি যে আমার ওয়াইফটা একটু আপনার এটাতে এডমিশন নিব আর কি, তো একটা দিন সময় দিলাম মানে। আচ্ছা, আমাকে ফোন দিন। হ্যাঁ, আমাকে ফোন দিন, তারপর আপনার ব্যবস্থা করো। কারণ কি সফটওয়্যার তো লিমিটেড সিট ফিল আপ হয়ে গেলে তখন ভর্তি নেয় না, বন্ধ হয়ে যায়। এর আগের বছর কিন্তু অনেকেই ভর্তি হতে পারে না। আমাকে ফোন দিচ্ছে, আমি কিছু করার নাই, লিমিটেড সিট আপনাদের। আমার তো দেখে বুঝছেন আপনারা যে আমার বিজনেস মাইন্ড না, আমার মাইন্ড হলো যে আপনাদেরকে সফল করানো, এটা আমার মাইন্ড। এই জন্য স্যার রাত্রে আমি আপনার সাথে একটু কথা বলবো। হ্যাঁ, আমাকে ফোন দিন। তো এই জন্য লিমিট সিট ফিল আপ হয়ে গেলে তখন ভর্তি নেয় না। আপনাদের ক্লাস সুন্দরভাবে পড়াশোনার সাথে সিটটা লিমিটেড রাখা হয়। এই সিট ফিল আপ হলে ভর্তি নেওয়া হয় না। এর আগের বছর অনেকে হতে পারে না, কিছু তখন 10,000 টাকা দিলে ভর্তি নেবেন না, সফটওয়্যার বলবো। আচ্ছা স্যার, ওই তো ভর্তি সিস্টেমটা কিভাবে একটু যদি বলে দিতেন আমাদের। আমাকে ফোন দিবেন, এই যে আমার নাম্বার আছে না 01915, দেখে নেন 095725257, এই নাম্বার আমাকে ফোন দিবেন। ফোন দেওয়ার পরে জাস্ট ওই সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করলে আপনাকে আমার টিম থেকে ফোন দিয়ে গ্রুপ লিংক, পরীক্ষা লিংক, যাবতীয় লিংক পাঠিয়ে দিবে। আপনার কোনো দায়িত্ব নেই, সব একদম পাঠিয়ে দিবে। কোন দায়িত্ব? আপনি ফোন, হ্যাঁ, শুধু ফোন দিয়ে আমাকে ফোন দেন, আমি ফোন দিয়ে শুধু এখানে সেন্ড মানি করবেন। পার্সোনাল নাম্বার সেন্ড মানি করার পরে সফটওয়্যার থেকে আপনাকে ফোন দিয়ে সব একদম আপনাকে পাঠিয়ে দিবে। এইটা আপনাদের কাজ হলো শুধু একটা এখানে বিকাশ করে সেন্ড মানি করা, আর কি আপনার কোনো কাজ নাই। একটু ফোন দিয়ে আপনাকে গ্রুপে যুক্ত করে নিয়ে যাবতীয় কিছু পাঠাই দিবে। আগামী কাল আমাদের কয়টা থেকে ক্লাস হবে স্যার? 3টায়। এই যে সপ্তাহে 3টায় ক্লাস হবে, এই সপ্তাহে 3টায়, ঠিক আছে? তো আপনারা যারা কালকে আমরা স্যার মানে কোন টপিক থেকে ক্লাস করব স্যার, রুটিনটা লেকচার 1 থেকে আপনাদের যে দিছি না গ্রুপে, আমি যে টপিকস দিয়েছি না, একদম 1 থেকে শুরু হবে। এটা ছিল আপনার অতিরিক্ত বোনাস। স্যার আমি গ্রুপে অ্যাড হতে পারিনি স্যার, ওই যে সকালবেলা তো আপনাকে বললাম। আচ্ছা, আবার বলি, আপনারা যারা গ্রুপে অ্যাড হন নাই, ঠিক আছে, আপনারা আমাকে আজকে রাত 9টায় ফোন দিবেন। আবার বলি, যারা গ্রুপে, যারা তো হয়েছেন, যারা গ্রুপে অ্যাড হতে পারেন নাই, তারা আমাকে রাত 9টায় আজকে ফোন দিবেন। কয়টার সময় বলছি? 9টায় আমাকে ফোন দিবেন, ঠিক আছে? এবার খেয়াল করেন, 9টা, রাত 9টায় আমাকে ফোন দিবেন। যারা গ্রুপে অ্যাড হতে পারেন না আমাকে ফোন দিবেন, ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করেন যে আমরা একটু বলি, আমি সেটা হলো যে শুধু পড়লে হবে না, আমি আপনাদেরকে ধরে ধরে যে 71 টপিক বলবো ওইটা আপনারা পড়বেন। আমি জাস্ট 5-20 মিনিট সেকেন্ডের মধ্যে বলবো, 71 টপিক পড়বেন, এর বাইরে পড়ার দরকার নাই। অন্যান্য সাবজেক্টে মানে ইংলিশ তো ক্লাসে হয়ে যাবে, এর কোনো বিকল্প নাই। এটা আমি নিজেই বলে থাকি, কারণ আমি আত্মসীন এটা বলি যে ইংলিশের কোনো বিকল্প মানে ক্লাসে হয়ে যাবে, এটা কোনো বিকল্প নাই। আর ইংরেজি বাদ দিয়ে অন্যান্য সাবজেক্ট 165, তার মধ্যে 71 টপিকস বলবো। শুধু এগুলো আমি বোর্ডে বুঝিয়ে পরীক্ষা নিব আপনাদের। ধরেন বিজ্ঞান যখন পড়াবো, ধমনীশিরা কিভাবে আসছে পড়িয়ে আমি নেক্সট প্রত্যেক শুক্রবার রাত 10টায় পরীক্ষা নিই আমি, প্রত্যেক শুক্রবার রাত 10টায়, ঠিক আছে? আজকে যে ওল্ড বেসের পরীক্ষা আছে রাত 10টায়, ঠিক আছে? আপনাদেরটা শুরু হবে। এখন এই 71 টপিকস পড়ার পর আমি ধরা এই সপ্তাহে পড়া দিলাম বিজ্ঞানের 10টা টপিকস, এই সপ্তাহে ভূগোলের 6টা টপিকস পড়ে পরীক্ষা দেবেন। পরীক্ষার সিস্টেম খুব ভালো। আপনাদেরকে আমি লিঙ্ক পাঠাই, লিঙ্কে ক্লিক করার পরে নাম আসবে, আপনার নামটা লিখবেন, প্রশ্ন যাবে। এবার প্রশ্নের আনসার ক্যাটাগরি আনসার করে এরপর আপনি কত পার্সেন্ট সঠিক করেছেন, কত পার্সেন্ট ভুল করেছেন, যেখানে ভুল করেছেন এখানে কারেক্ট আনসার কি হবে, আপনার হাই স্কোর কত, আপনার মেধাক্রম কত, ডিটেইলস দেখাবে।
ওকে, আমরা কি স্যার পরীক্ষার মধ্যে 71টা টপিক্সের কথা যে বলছেন স্যার, এই 71টা টপিক্স কি আমাদের এই ভর্তির ভিতরে ইংলিশে যে হ্যাঁ ভর্তি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটার জন্য কোনো আলাদা করে আমাদের কোনো পেমেন্ট নিই না, যে প্রতি শুক্রবার উন্মুক্ত আলোচনা হয়, প্রতিদিন তো পরীক্ষা থাকে। বলি আমি স্যার আজ রাত্রে 10টায় কি ক্লাস আছে? আমাকে শেষ করতে দিন, আমাকে শেষ করতে দিন। প্রতিদিন তো পরীক্ষা থাকবেই, এবং সাপ্তাহিক প্রতি শুক্রবার রাত 10টায় উন্মুক্ত ক্লাস হয় এবং পরীক্ষা। ওটার জন্য আপনাদের কোনো পেমেন্ট করতে হয় না, ওটা এটা আমার দায়িত্ব না, এগুলো আমার করার দায়িত্ব না। কিন্তু আমি এই জন্য দিই যাতে আপনারা, হ্যাঁ আপনারা বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়েন, ভূগোল পড়েন, বিজ্ঞান পড়েন, নো এটা। কিন্তু আমি যে 71টা টপিক দিব আপনাদেরকে কেটে কেটে মডিফাই করে রাখবো, কাটছাট করে মডিফাই করে রাখবো। ওইটাতে আপনি যদি ভালো থাকতে পারেন এনাফ, এনাফ। এরপরে আপনি জিকে পড়েন, আপনি বিজ্ঞান পড়েন, জাহাজ হয়ে যান, নো বেটার। আমি যে 71টা দিব এইটা আপনাকে ভালো করে শিখতে হবে। এটা গেলে কি হবে, 165-র মাঝখানে আপনি ইজিলি 90 পাবেন, একদম চোখ কান বুঝি। ইংলিশে আসেন 28, মানে 28 কম আপনি ইচ্ছাগুলো পারবেন, আমার সাথে লেগে থাকলে আপনি ইচ্ছাগুলো পারবেন না। তাহলে 90 কত, 118 এমনি টিকবেন, 110 প্লিজ এক্সাম। আসেন এবার লিখিত ইংলিশ, আপনি লিখিত 900 900 পড়বেন না, পড়বেন 530। কোন 530 পড়বেন আমি সেটা দেখাবো, 530 পড়বেন। ভূগোলে কোথায়, বাংলাদেশ অ্যাফেয়ার্স কোথায়, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কোথায়, কারণ এই 530 আছে সঠিক হলে মার্কস, আমি আপনাদের আগেও বলেছি। এই 530 আপনি 80% মার্কস পাবেন। আর 370 আপনি পড়বেন না, না পড়ে আপনি 50% মার্কস পাবেন। 80% 50% মিলে মার্কস হবে 600 প্লাস। এবার সুন্দর রিটেন পরীক্ষা দিয়ে আপনি ভাইবার জন্য পড়বেন না, ঠিক আছে? ভাইবার জন্য শুধু শরীরটা ঠিক রাখবেন, বলুন আল্লাহ পাক আমি ভাইবাতে যাই পারি বা না পারি যেন পাগল টাগল না হয়ে গেলে হয়, কারণ ভাইবাতে কোনো ফেল করা হয় না। যাই স্যার আজ রাতে কি ক্লাস আছে 10টায়? পরে বলছি। তো এখন বাই দিস টাইমে আপনি ভাইবাতে অ্যাটলিস্ট যাইবেন 100 মার্কস আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তো এই 600 এবং 100 যোগ হয়ে কত হবে, 700 প্লাস। আপনি শুধু কেন ভালো কেন পাবেন, ওকে? এখন একজন ধরেন যে একজন রিটেনে পেলে 450, আর ভাইবাতে থেকে যতই বেশি পাক 150 হলো ভাইবাতে সর্বোচ্চ মার্কস, তার মার্কস হবে কত, 600। আর আপনার পৃথিবীতে কেউ নাই, আপনি এতিম, মামা চাচা এগুলো দরকার নাই। আপনি রিটেন সুন্দর পরীক্ষা দিয়ে, কারণ রিটেন তো আপনার জায়গা, এখানে এ প্লাস বা ফেল এটা আপনার জায়গা। রিটেন সুন্দর একটা পরীক্ষা দিয়ে 600 আপনি ভাইবাতে পেয়েছেন, কোন পক্ষে পাস করতে 100, আপনার মার্কস 700 প্লাস। আপনি বলেন কেন কি এই লোক হবে না, আপনি হবেন, মুখ ফুটে বলেন কে হবে? স্যার ইনশাআল্লাহ আমি হব। ইনশাআল্লাহ আপনি বলতে পারছেন, হ্যাঁ বলতে পারছেন, আপনি কেন হবে? ধারণ করতে হবে, আগে হৃদয়ে ধারণ করতে হবে ড্রিম এবং প্ল্যান। আগে ড্রিম থাকতে হবে, তারপরে প্ল্যান। তো যারা আপনার এই 3 মাস আপনার এই রেসে লেগে থাকতে পারবে, এবং এখানে দেখেন প্রিলিমিনারি এবং রিটেন আমার কাছে যারা থাকে তারা দুইটা একসাথে করবে। আপনার টার্গেট শুধু প্রি পাস করা না, বা টার্গেট স্ক্যানার হওয়া। যাদের ক্যাডার টার্গেট তারা শুধু রিটেন প্রি না, রিটেনকে দিকে আমরা চিন্তা করবেন। রিটেন আমার টার্গেট থেকে ইংলিশ রিটেন যে 200, এই 200 মধ্যে আমার টার্গেট থেকে 160, অ্যাটলিস্ট আমি 150 সেটা আমি বলি। আর পাস মার্কস হলো আপনার 450, 450 হচ্ছে পাস মার্কস। তো আপনি যদি 150 ইংলিশে পান, বাকি থেকে তো 300 তো আপনি শুধু অন্যান্য সাবজেক্ট টাচ করে আসবেন, তাতে 300 পাবেন। অন্য সাবজেক্ট রিটেন টাচ করে আসবেন, তাতে 300 পাবেন। এরপর আরেকটু ভালো করতে পারবে, আগে তো বসতে হবে, তারপরে দাঁড়ানো, পাস। কাজে এই রেসে লেগে থাকবেন। এবার রিটেন আপনার পূর্ণাঙ্গ শীট আমি দিয়ে থাকি, দেখুন এটা ইংলিশ রিটেনের জন্য, এর বাইরে চিন্তা করতে হবে না। একবারে এ পার্ট এ এন্ড পার্ট বি যা যা আছে বাইরে কোনো চিন্তা করতে হবে না। সেই অনুবাদ আপনারা যারা আমার ক্লাস করেছিলেন ধরার ভিতরে প্রথম থেকে আমি দেখেছিলাম অনুবাদের উপরে 0 থেকে সামারির উপর শুধু একটা ক্লাস। স্যার একটা কোশ্চেন করব স্যার? হ্যাঁ, এই দুইটা একটু পাঠিয়ে দেন। একটা কোশ্চেন ছিল স্যার। স্যার বলছি যে আমরা এই রিটেনটা যদি ক্লিয়ারলি ভাবে করতে পারি স্যার, এতে ব্যাংক জবের ক্ষেত্রে যে রিটেনটা কি কভার করতে পারবো? একেবারে হ্যাঁ হ্যাঁ, কারণ কি আমি বলি এখানে একটু খেয়াল করুন, এই যে রিটেন আমার লেকচার প্ল্যান, ঠিক আছে? লেকচার এখানে কি কি টপিকস এবং কোনটা কত নম্বর লেকচারে সব ডিটেইলস এখানে 1 থেকে 21টা শুধু আমার অনুবাদের উপরে ক্লাস, যেটা ব্যাংক কেন পৃথিবীর সমস্ত রিটেন পরীক্ষাটা আসবে। মানে আপনি নন ক্যাডার বলেন, মিনিস্ট্রি যে কোনো পরীক্ষা বলেন, একদম কভার দিবে। এরপর দেখেন এসে রাইটিংস কিভাবে লিখবেন, রিডিং থিমেটিক করছেন কিভাবে আপনি সামারি লিখবেন, হ্যাঁ কিভাবে প্যারাগ্রাফ লিখবেন, এরপর কিভাবে আপনি গ্রামারের বিষয়গুলো সলভ করবেন, 30 মার্কস গ্রামারে থাকে। এরপর আপনি লেটার সহ সামারি কিভাবে লিখবেন, হ্যাঁ বিজনেস রিলেটেড কিভাবে লিখবেন, ডিটেইলস এখানে। এই যে এখানে যে 35টা ক্লাস আমার এখানে লেখা আছে, 35টা ক্লাস, সলভ ক্লাস 12টা, ক্লাস টেস্ট 12টা, ফুল মডেল টেস্ট 6টা, ঠিক আছে? একদম ডিটেইলস পেয়ে যাবেন এখানে। তাহলে এখানে আপনাকে কোনোটা আটকাতে হবে না। কাজে আমি বলবো যে এই প্রিলিমিনারি এবং লিখিত এই দুইটা যদি আপনারা একসাথে করে চালাইতে পারেন, আপনি সেভ। আমাদের দেশের বিসিএস ব্যাংক জব যে কোনো পরীক্ষার জন্য আপনি এটা সেভ হয়ে গেল। আর আপনাদের জন্য আমি একটা সুযোগ দিয়েছি, আগে ভর্তি ছিল 3000, 3000, 6000,
করোনার কারণে আমাকে অনেকে ফোন করে বলছে স্যার আমরা তো অবস্থা সিরিয়াস। তারা দেখলাম যে ঠিক আছে তারা কোর্সে নিবে না, এই জন্য 50% কমিয়ে নেওয়া হয়েছে, দুইটা মিলে 3000। তারপরেও আবার যা না নিলে নয়, যে আপনাদের গ্রুপ করতে হয়, পরীক্ষা নিতে হয়, যে টেকনিক্যাল খরচটা সেটা নিয়ে হচ্ছে 2650। মানে এটা হচ্ছে যে খরচটা যারা যে কাজ করবে আপনাদের এইগুলো করার জন্য। কিন্তু আমার কোনো স্বার্থ হবে না, আমার স্বার্থ একটাই যে আপনারা সফল হবেন, এটা আমার সার্থকতা। কেমন? আর কিছু লাগবে না। কাজেই আপনারা যারা খুবই সিরিয়াস, আমি আরেকটা কথা বলবো যে এখানে অনেকে কিন্তু অ্যাডমিট হয়ে গেছে। সাপ্তাহিক ক্লাস তো আমাদের 4টা না স্যার? হ্যাঁ, সাপ্তাহিক ক্লাস প্রিলিমিনারি থাকবে শনিবার এবং সোমবার, আর বুধবার শুক্রবার লিটারেচার, এই 4 দিন প্রিলিমিনারি, ঠিক আছে? আর রিটেন থাকবে রবিবার মঙ্গলবার আর শুক্রবার, বৃহস্পতিবার অফ, রবিবার মঙ্গলবার এবং শুক্রবার। এটা থাকবে হচ্ছে যে রিটেনের পরে। এবং আপনি 6 PM ক্লাস করতে হলে প্রতিদিন 6 PM, তারপর 9 PM ক্লাস করতে পারেন। আর সবচেয়ে বড় সুবিধা আপনি রেকর্ড পাচ্ছেন, ক্লাস শেষ রেকর্ড পাচ্ছেন। তাদের তো আমার টেনশন করার কিছু নাই, একটা লেসন মিস হতেই পারে, রেকর্ড করতে পারছেন। ব্যাচটা কি 3টা বাজে হবে? এই ব্যাচটা কি 3টা বাজে হবে? হ্যাঁ, আগামী এই সপ্তাহে 3টা হবে, এই সপ্তাহে 3টার সময় হবে। তো আপনাদের মূল টাইমটা হচ্ছে 6 PM, এখন তারপর সপ্তাহে আবার 3টায় হবে। এখন আপনারা যদি কেউ 3টায় বা 9টায় সুইচ করতে চান পারবেন, কিন্তু আপনাদের মূলত ব্যাচ টাইম হচ্ছে 6 PM। এরপর 3টায় আবার ওপেন হবে, আপনাদের এই সপ্তাহটা 3টায় নিব, 3টা আবার ওপেন হবে আগের সপ্তাহ থেকে আবার। তখন আপনি যদি মনে করেন আমি 3টায় যাবো যেতে পারেন, কিন্তু আপনাদের মূল টাইম হচ্ছে 6 PM। তারপর যদি কেউ মনে করেন আমি 3টায় যাবো, 9টায় যাবো, পারবেন। ঠিক আছে? আর আপনাদের ক্লাস শেষ হওয়ার পরেই রেকর্ড থাকবে, যতবার মনে করতে পারবেন সেই রেকর্ড ক্লাসগুলো দেখতে পারবেন। এই যে আপনার সাথে আমাদের যে পল্লব আছে, ঈর্ষাদ আছে, ওরা তো ডাক্তার, ওরা অনেক সময় চেম্বার করতে হয়, থাকতে পারে না, তখন কি করে রেকর্ড ক্লাসে তাদের করতে হয়, খাবার দিতে হয়। বা অনেকে বিভিন্ন এঙ্গেজ থেকে জব করে, বা আপনাদের 4th ইয়ার, অনেকে দেখেছি 4th ইয়ার, তারা অনেকেই, এই যে আমাদের মুস্তারি, তার পরীক্ষা আছে, আমি এরকম দেখেছি 2nd ইয়ার থেকে শুরু করছে স্যার আমার একাডেমিক ক্লাস না। স্যার আমারও সামনের মাস থেকে স্যার মাস্টার্সের এক্সাম আছে। হ্যাঁ স্যার, লিডার আপনারা সবাই এই একই ব্যাচের কি? স্যার আমার 18 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা। এটাই বলতেছি যে আপনাদের অধিকাংশ এই ব্যাচে, তারপরেও কিন্তু আপনারা দেখেন লেগে আছে। কাজে যারা আপনি করবেন কি, এখন একাডেমিকটা হলো কি যে হ্যাঁ ঠিক আছে, একাডেমিক পরীক্ষা ঠিক আছে, কিন্তু চাকরির পরটা পড়তে হবে। কারণ আমি যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম কিন্তু আমি চাকরির কোর্স নিলাম না, তাহলে ওই সার্টিফিকেট দিয়ে কিন্তু কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওই সার্টিফিকেট ওই ব্রিফকেসে আটকে রাখা ছাড়া কোনো উপায় নাই। তাহলে খুব কষ্ট দিতে হয় রে, এত হোয়াইট সার্টিফিকেট কিন্তু চাকরি করতে পারলাম না, ওটা কাজ দিবে না। কারণ আপনারা জানেন একাডেমিক এক জিনিস আর চাকরি পড়ে দেওয়া লাগবে ভিন্ন। হ্যাঁ, কাজেই যারা আপনারা এরকম লেগে থাকবেন তারা দেখবেন হয়তো এরকম অনেক হয়েছে, কোনো মতো একটা ইনস্টিটিউশনে পাস করে আসছে, রেজাল্ট ভালো না, এই ন্যাশনাল ইউনিভার্সিটি আনারে কলেজের নাম কেউ যায় না, চাকরির জন্য নিজেকে এমনভাবে সাজাইছে, এমন সাজিয়েছে, যেমন সামনে গেছে যা চাচ্ছে সময় স্মার্ট লিভার। তখন যেমন স্যার এত কিছু আমার নিজেই বলেন, আপনি ভালো ইউনিভার্সিটি ছিলেন না, ভালো ক্লাস ছিলেন না, ভালো ডিপার্টমেন্ট ছিলেন না, রেজাল্ট ভালো ছিলেন, কিন্তু আপনি নিজেকে যোগ্য করেছিলেন, ইউর এলিজিবল ফর দিস পোস্ট, এখন আপনি এই পোস্টে যোগ্য। তার মানে কি, এই যে তার যে কাজে লাগাইলো সময়টা, এটাই তাকে ক্যাপ্টেন বানাবে। আর কেউ অনেক হয়েছে, ভালো ইউনিভার্সিটি আসছে, এমনকি ডিপার্টমেন্ট ফার্স্ট, এই গৌরবে সে পড়ে না, আর আমি তো ডিপার্টমেন্ট ফার্স্ট, চাকরির জন্য পড়েন নাই। চেয়ারম্যান স্যারের সামনে গেছে, চাচ্ছে কিছুই বলতে পারছে না, তখন চেয়ারম্যান স্যারের সামনে তো প্রোফাইল থাকে, এমন কোশ্চেন ভালো ইউনিভার্সিটি আসছে, ডিপার্টমেন্ট রেজাল্ট হলো, কিন্তু কই চাকরির জন্য পড়েন নাই। ইউ মে গো নাও, সি ইউ নেক্সট ভাইভা, আপনি আসতে পারেন, পরের ভাইভায় দেখা হবে। তার মানে কি, তার যে পজিটিভ এনভায়রনমেন্ট ছিল, এটাগুলো হয়ে গেলো অভিশাপের বিষয়, শুধু 3 মাস সময় কাজ না লাগাবার কারণে। আর পক্ষান্তরে কি দেখলাম, যার ছিল নেগেটিভ এনভায়রনমেন্ট, তারটা হয়ে গেল আশীর্বাদের বিষয়, শুধু 3 মাস কাজ লাগাবার কারণে। কাজেই এখন আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি অলস থাকবেন নাকি আপনি কর্মঠ থাকবেন, আপনি সিদ্ধান্ত নেন। আমি একটা কথা বলি যে অলস যুবকই হয় অসুখী বৃদ্ধ, আবার বলি অলস যুবকই হয় অসুখী বৃদ্ধ, আর কর্মঠ যুবকই হয় সুখী বৃদ্ধ। কর্মঠ যুবকই হয় সুখী বৃদ্ধ। আপনি ডিসাইড করেন আপনি কোনটা পক্ষে যাবেন, কোনটা দলে থাকবেন। কাজেই ঠিক এরকম করে আপনারা লেগে থাকবেন। আর আমার নাম্বার তো আছে, কালকে থেকে আপনাদের যারা অ্যাডমিটেড আছেন তারা শুধু আপনারা ক্লাস করতে পারবেন। যারা লিঙ্ক এখনো আপনার ক্লাসে যুক্ত হন নাই তারা আমাকে ফোন দিবেন রাত 9টায়। আর যারা নতুন আছেন যদি অ্যাডমিশন নিতে চান আমি ক্লাস করার পরে আমাকে ফোন দিবেন, নাম্বার তো আছে। স্যার আমি একটা কথা বলতে চাই আপনাকে। মাহবুবা স্যার আমি এর আগে অনেকগুলো লিটারেচার ক্লাস করছি, মানে বিভিন্ন কোচিং এ। স্যার আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি আমি লিটারেচার স্যার রেসপন্স করতে পারবো। স্যার থ্যাংক ইউ সো মাচ। মানে আমার স্যার বিশ্বাস হচ্ছে না। আমার ভালো লাগে আপনারা বুঝতে পারেন, আমার এটাই ভালো লাগে। ঠিক আছে, এটা ক্লাসের বিষয়ে যে কথাটা একটু বললেন একবার বলতেন, মানে আমার নেট চলে গেছিল তো।
কোনটা ক্লাস ক্লাসের বিষয় একটু আগে যেটা বললেন। ও আচ্ছা, আপনি কি অ্যাডমিট হয়েছেন? জি স্যার। তাহলে তো আমরা গ্রুপে আলামিন আমি। আলামিন, হ্যাঁ আলামিন তাহলে গ্রুপে আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো ঠিক আছে, ধন্যবাদ দিচ্ছি আপনার। তাহলে স্যার লিভ নিচ্ছি স্যার, সমস্যা নাই তো। আজকে রাতে কি 10টায় ক্লাসটা হবে স্যার? না না কালকে থেকে ওটা একেবারে? আপনাদের জন্য না, এটা আপনাদের জন্য না, আপনাদের কালকে থেকে ক্লাস। ওকে স্যার। ওটা অন্য ব্যাচ। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে আলামিন, কথা হবে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মাহবুবা, কথা হবে। জি স্যার, ঠিক আছে। তাহলে কাল জাস্ট টাইমে স্যার আমরা। হ্যাঁ আমি গ্রুপে, আপনার গ্রুপে জানিয়ে দিচ্ছি। আর যারা নতুন আছেন তারা আমার সাথে এই ফোনে 0995 লিখে রাখেন নাম্বারটা। আবার লিখি 09157252557 আমার কাছে আগে ফোন দেন। ওকে ঠিক আছে, আজকে এখানে যারা নিজেকে ধরে রাখতে চান, থাকতে চান আমার সাথে 3 মাস, তবে আগে কথা দিতে হবে যে যারা আমার সাথে এইভাবে প্রেসারে থাকতে পারবেন। আমি পরীক্ষা নিব কিন্তু প্রতিদিন সাপ্তাহিক পরীক্ষা থাকবে, যারা এই প্রেসার নিতে পারবেন তারা আমার সাথে থাকবে। আমি চাই প্রত্যেক সফল হয়। তো আপনি যদি লেগে থাকতে চান আমাকে ফোন দিন। ওকে তাহলে আজকে এখানে আবার কথা হবে। আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম।